মিসির আলি অবাক হয়ে কুয়াশা দেখছেন। কুয়াশা দেখে অবাক বা বিস্মিত হওয়া যায় না। তিনি হচ্ছেন, কারণ কুয়াশা এক জায়গায় স্থির হয়নি, সে জায়গা বদল করছে। তার সামনে মাঝারি সাইজের একটা আম গাছ, কুয়াশায় গাছ ঢাকা, ডালপালা পাতা কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ কুয়াশা সরে যাচ্ছে, আম গাছ দেখা গেল। সেই কুয়াশাই ভর করল পাশের একটা গাছকে, যে গাছ তিনি চেনেন না। বাতাস কুয়াশা সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে। এই যুক্তি মেনে নেওয়া যাচ্ছে না। বাতাস বইলে তিনি টের পেতেন শীতের বাতাস শরীরে কাঁপন ধরায়। এই কুয়াশার ইংরেজি কি, ফগ নাকি মিস্ট? শহরের কুয়াশা এবং গ্রামের কুয়াশা কি আলাদা? শহরের ধুলি ময়লার গায়ে চেপে যে কুয়াশা নামে তাকে কি বলে? স্মগ। মিসির আলি বেতের মোড়ায় চাদর গায়ে দিয়ে বসে আছেন। তার পায়ে উলের মোজা, শিশিরে মোজা ভিজে যাচ্ছে। লুইস আন্টারমেয়ার নামের এক ভদ্রলোকের বই, নাম পয়েমস। বইয়ের পাতাও শিশিরে ভিজে উঠেছে। তিনি কৈলাটি নামের এক গণ্ডগ্রামে গত দুদিন ধরে বাস করছেন। এখন বসে আছেন দোতলা এক হলুদ রঙের পাকা বাড়ির সামনে। বাড়ি কুয়াশায় ঢাকা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। সূর্য উঠলে প্রথমেই তার গায়ে রোদ পড়বে। সূর্য উঠছে না। তার চা খেতে ইচ্ছে করছে, তাকে চা দেওয়া হচ্ছে না। তার জন্য টাটকা খেজুরের রস আনতে লোক গিয়েছে। কৈলাটি হাই স্কুলের হেডমাস্টার তরিকুল ইসলাম এমএবিটি বলেছেন, খেজুরের রস এক গ্লাস খাবার পর চা দেওয়া হবে, তার আগে না। খেজুরের রস নাকি খালি পেটে খেতে হয়। তরিকুল ইসলাম এই মুহূর্তে মিসির আলির আশেপাশে নেই। বাড়িতে ভাপা পিঠা রান্না হচ্ছে। তিনি পিঠার খবরদারি করছেন। পিঠা জোড়া লাগছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। এ নিয়ে স্ত্রীর সঙ্গে রাগারাগি করছেন। গতকাল দুধ পিঠা হয়েছিল, দুধ কি কারণে যেন ছানা ছানা হয়ে গেল। মেহমানের সামনে বেজ্জতি একটা ব্যাপার। ঢাকার মেহমানকে একদিনও ভালো মতো পিঠা খাওয়ানো যায়নি। এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি হতে পারে? গ্রামের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে নাপিতরা, তারপরেই স্কুল শিক্ষকরা। তরিকুল ইসলাম কথা বলায় শিক্ষকদের মধ্যে চ্যাম্পিয়ন। তিনি সারাক্ষণই কথা বলেন। কেউ তার কথা শুনছে কি শুনছে না তা নিয়ে মাথা ঘামান না। এখন তিনি কথা বলে যাচ্ছেন স্ত্রীর সঙ্গে। তার স্ত্রী সালেহা মাথায় ঘোমটা দিয়ে পিঠা বানাচ্ছেন। তিনি চুলার আগুনের পাশে হাত মিলে কথার তুফান মেল চালাচ্ছেন। সালেহা, তুমি বাংলাদেশের গ্রামের একজন সিনিয়র মহিলা, তুমি পিঠা বানাতে পারো না, এটা কত বড় দুঃখের কথা তুমি কি জানো? এটা হলো ক্লাস 3 পরীক্ষায় ফেল করার মতো। শহরের একজন বিশিষ্ট মেহমান, তাকে আমি পিঠা খাওয়াতে পারবো না, কি আফসোস। আরেক হারামজাদাকে খেজুরের রস আনতে পাঠালাম, তার কোনো খোঁজ নাই। সে মনে হয় খেজুরের গাছে চড়ে বসে আছে, কাটার ভয়ে নামতে পারছে না। এদের সকাল বিকাল থাপড়ানো দরকার। বদমাইশের সাহার, কামের মধ্যে নাই, আকামে আছে। মিসির আলি হতাশ চোখে তার হাতের জাম্বো সাইজের গ্লাসের দিকে তাকিয়ে আছেন। এত বড় গ্লাস যে বাংলাদেশে এখনো আছে তা তিনি জানতেন না। পুরো এক জগ পানি এই গ্লাসে ধরবে, তারপরও গ্লাস ভরবে না, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তরিকুল ইসলাম বললেন, এক চুমুকে খান, অতি সুস্বাদু, অমৃত সম। ফু দিয়ে ফেনা সরান, তারপর চুমুক দেন। অবশ্যই ফেনারও আলাদা স্বাদ আছে। মিসির আলি ফু দিয়ে ফেনা সরিয়ে চুমুক দিলেন। তার শরীর গলিয়ে উঠল। অতিরিক্ত মিষ্টি, বাসি ফুলের গন্ধের মতো গন্ধ। গ্লাসে দ্বিতীয় চুমুক দেবার কোনো প্রশ্নই ওঠে না। তরিকুল ইসলাম হাসি মুখে বললেন, খেতে কেমন বলুন? অমৃত না? রস আগুনে জাল দিয়ে ঘন করে বিকেলে এক গ্লাস দেব, দেখবেন কি অবস্থা। খেজুরের গুড়ের গন্ধ ছড়াবে, মোহিত হয়ে যাবেন। গ্লাস নিয়ে বসে আছেন কেন? চুমুক দিন। মিসির আলি দ্বিতীয় চুমুক দিলেন। এই বস্তু যে তার পক্ষে খাওয়া সম্ভব না তা তিনি কিভাবে বলবেন বুঝতে পারছেন না। না বলতে পারা মস্ত বড় একটা গুণ। মিসির আলি এই গুণ থেকে বঞ্চিত। তিনি কারো মুখের উপর না বলতে পারেন না। তরিকুল ইসলাম বললেন, রসটা এক চুমুকে নামিয়ে দেন। আমি চা নিয়ে আসছি, গরম গরম চা খান। ঠান্ডার পর গরম চার তুলনা হয় না। নাস্তা দিতে একটু দেরি হবে, পিঠা তৈরিতে সামান্য সমস্যা হচ্ছে। যাই, চা নিয়ে আসছি। মিসির আলি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছেন। কুয়াশার ভেতর মানুষটা অদৃশ্য হওয়া মাত্র মিসির আলি হাতের গ্লাসের রস উল্টে দিলেন।
তার ঢাকায় ফিরে যেতে ইচ্ছে করছে। ছায়া ঢাকা, ঘুঘু ডাকা গ্রাম তেমন পছন্দ হচ্ছে না। শহরবাসী হওয়ার এক সমস্যা। ভোরবেলা চায়ের কাপের সঙ্গে পত্রিকা লাগে, ভালো বাথরুম লাগে, রাতে বই পড়ার জন্য টেবিল ল্যাম্পের আলো লাগে। তরিকুল ইসলামের গ্রামের বাড়িতে শহরের অনেক সুযোগ সুবিধাই আছে। আধুনিক ধাঁচের দোতলা পাকা বাড়ি, পল্লী বিদ্যুৎ না থাকলেও সোলার প্যানেলে ইলেকট্রিসিটি তৈরি হয়। সেই ইলেকট্রিসিটিতে পাখা চলে, বাতি জ্বলে এবং টিভি চলে। এমন এক প্রত্যন্ত অঞ্চলে সোলার এনার্জি দেখে মিসির আলী অবাক হয়েছিলেন। তরিকুল ইসলামের কথায় অবাক ভাব দূর হল। এইসব আমার ছেলের করা। সে ইঞ্জিনিয়ার, জার্মানির এক ফার্মে কাজ করে, বাড়িঘর সব তার বানানো। তবে আপনার হাতে হাত জোর করছি, ছেলের কি নাম জিজ্ঞেস করবেন না। গত এপ্রিল মাসের 7 তারিখ থেকে এই বাড়িতে তার নাম উচ্চারণ নিষিদ্ধ। আমি সিদ্ধান্ত নিয়েছি, যে তার নাম উচ্চারণ করবে তার মুখ দর্শন করব না। মিসির আলী বললেন, ছেলে এপ্রিল মাসের 7 তারিখ বিদেশি কাউকে বিয়ে করেছে এই জন্যে? তরিকুল ইসলাম অবাক হয়ে বললেন, আপনার অসম্ভব বুদ্ধি। ঠিকই ধরেছেন, ইহুদি এক মেয়েকে বিয়ে করেছে। কত বড় স্পর্ধা! দেশে থাকলে বাটা কোম্পানির জুতা দিয়ে পিটাতাম। আফসোস দেশে নাই। তার দেশে ফেরার উপায় নেই। আমি চিঠি লিখে জানিয়েছি, যেদিন সে আসবে সেদিন আমি এবং আমার স্ত্রী কাঁঠাল গাছের দড়ি ঝুলিয়ে ফাঁস নিব। মিসির আলীকে থাকার জন্য দোতলার বড় একটা ঘর দেওয়া হয়েছে। ঘর লাগোয়া দক্ষিণমুখী বারান্দা। বারান্দায় ইজি চেয়ার আছে। বারান্দা থেকে দূরের নদী দেখা যায়। নদীর নাম রায়না নদী। বারান্দায় ঘেঁষে বিশাল এক কদম গাছ। গাছ ভর্তি বলের মতো কদম। কদম বর্ষার ফুল। শীতকালে কদম গাছে শত শত ফুল ফুটবে ভাবাই যায় না। মিসির আলীর ধারণা, গাছটার জিনে কোনো গন্ডগোল আছে, যে কারণে তার সময়ের টাইম টেবিল এলোমেলো হয়ে গেছে। অনেক পশু পাখির ক্ষেত্রে এরকম হয়। মিসির আলী যখন ঢাকায় জিগাতলায় থাকতেন, তখন একটা কোকিল বৈশাখ চৈত্র মাসে ডাকত। কোকিল হিমালয় অঞ্চলের পাখি, বসন্তকালে ডাকাডাকি করে। গরমের সময় তার হিমালয় অঞ্চলে চলে যাবার কথা এবং তার অবস্থান জানানোর জন্য গরমকালে ডাকাডাকি করছে। এই কদম গাছটারও হয়তো টাইম টেবিল নষ্ট হয়ে গেছে। অবশ্যই এমন হতে পারে যে এই কদম গাছ অন্য কোনো ভ্যারাইটির। আজকাল সামার ভ্যারাইটির টমেটো গাছ পাওয়া যাচ্ছে। টমেটো গরমকালে ফলে। মিসির আলী রোজই ভাবেন হেডমাস্টার সাহেবকে কদম গাছ সম্পর্কে জিজ্ঞেস করবেন, মনে থাকে না। হেডমাস্টার সাহেবের সঙ্গে মিসির আলীর কোনো পূর্ব পরিচয় নেই। তার প্রিয় শহর ছেড়ে গ্রামের এই বাড়িতে থাকতে আসার কারণ এক পাতার একটা চিঠি। চিঠিটা তার ছাত্রের লেখা। শ্রদ্ধেয় স্যার, আমার সালাম নিন। আমি আপনার সরাসরি ছাত্র। আপনি আপনার কোনো ছাত্রের নাম মনে রাখেন না, কাজেই নিজের পরিচয় দেওয়া অর্থহীন। তারপরেও নাম বলছি। আমার নাম ফারুক। একটা সরকারি কলেজে সাইকোলজি পড়াই। আপনি সারা জীবন অতিপ্রাকৃত সন্ধান করেছেন, অবশ্য সবসময় বিশ্বাসযোগ্য লৌকিক ব্যাখ্যা দিয়েছেন এবং আমাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন লজিক ব্যবহারে। অন্যদের কথা জানি না, আমি চেষ্টা করছি এবং এখনো করছি। আমি আপনাকে ব্যাখ্যার অতীত কিছু ব্যাপারের সঙ্গে পরিচয় করাতে চাচ্ছি। হাত জোর করছি, কৈলাটি নামের একটা গ্রামের হেডমাস্টার তরিকুল ইসলাম সাহেবের বাড়িতে কয়েকটা দিন কাটাতে। উনি আমার শ্বশুর। সরল ধরনের মানুষ, কিন্তু খুবই ভালো মানুষ। তিনি কথা বেশি বলেন, এটা একটা বড় সমস্যা। আপনার মতো মানুষের কাছে এই সমস্যা কোনো সমস্যাই না। ওই বাড়ির সমস্ত ঘটনা একটা তরুণীকে কেন্দ্র করে। তার নাম আয়না। আয়না আমার স্ত্রী। আমরা এখন আর একসঙ্গে বাস করছি না, আলাদা থাকছি। তবে আমাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি, হবার কোনো সম্ভাবনাও নেই। স্যার, আপনি কি যাবেন? অল্প কিছুদিন থাকবেন। গ্রাম কৈলাটি, পোস্ট অফিস রোয়াইলবাড়ি, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। বিনীত আহমেদ ফারুক। কৈলাটিতে 2 দিন পার হয়েছে। আজ 3য় দিনের শুরু। মিসির আলী কোনো অপ্রাকৃতের সন্ধান পাননি। কুয়াশা ঢাকা গ্রাম। সন্ধ্যা হতেই মশার গুনগুন। গাঢ় পাহাড় থেকে উড়ে আসা শীতের বাতাস। গরম মোজা, কানটুপি এবং ভারী চাদরও সেই হাওয়াকে আটকাতে পারে না। ঘুমোতে যাবার আগে আগে তরিকুল ইসলাম গরম পানি ভর্তি 2টা বোতল লেপের নিচে রেখে যান। তাতে ঠান্ডা লেপের ভেতরে ঢোকার প্রক্রিয়া খানিকটা সহনীয় হয়। তরিকুল ইসলাম যত্নের কোনো ত্রুটি করছেন না। রোজ রাতে ঘি চপচপ পোলাও খেতে হচ্ছে।
মিসির আলী কয়েকবার জানিয়েছেন পোলাও খাদ্যটি তার অপছন্দের, তিনি ডাল ভাত দলের মানুষ। তরিকুল ইসলাম চোখ কপালে তুলে বলেছেন, আপনি আমার জামাইয়ের শিক্ষক, আপনাকে ডাল ভাত খাওয়াবো এটা কি বললেন? ভাই, আমি পোলাও খেতে পারি না, আমার পেটে সহ্য হয় না, ডাক্তারের নিষেধ আছে। ডাক্তারের নিষেধ থাকলে কিছুই করার নাই। পোলাও চালের ভাত করব, তবে সঙ্গে পোলাও থাকবে, শোভা হিসেবে থাকবে। চায়ের চামচে 1 চামচ হলেও খাবেন। মিসির আলী চায়ের চামচে 1 চামচ করে পোলাও খেয়ে ভাত খাচ্ছেন। আদরকেও যে কেউ অত্যাচারে পরিণত করতে পারে, মিসির আলীর এই অভিজ্ঞতা ছিল না। সূর্য উঠেছে, সূর্যের প্রথম আলো গায়ে মাখতে ভালো লাগছে। তরিকুল ইসলাম চা দিয়ে গেছেন। এই চায়ের কাপও গ্লাসের মতো জাম্বো সাইজ, ঘন লিকারের দুধ চা, খেতে ভালো, চিনির পরিমাণ ঠিক আছে। এটা বিস্ময়কর ব্যাপার, গ্রামের মানুষরা চায়ে বেশি চিনি খেতে পছন্দ করে। চায়ের উপর ভাসন্ত স্বর থাকাকে তারা উত্তম চায়ের অনুষঙ্গ বিবেচনা করে। তরিকুল ইসলাম বললেন, আরাম করে চা খান, নাস্তার দেরি হবে ভাই সাহেব। নতুন চাউলের গুঁড়ি করা হচ্ছে, সেই চালের গুঁড়িতে পিঠা হবে, আগের গুলি ফেলে দিতে হয়েছে। মিসির আলী বললেন, আমার যে পিঠা খেতেই হবে তা কিন্তু না, আলু ভাজি দিয়ে পাতলা 2টা রুটি আমার জন্য যথেষ্ট। তরিকুল ইসলাম বললেন, ভাই সাহেব, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার জামাইয়ের শিক্ষক, আপনাকে খাওয়াবো আলু ভাজি আর রুটি? এর চেয়ে আমার গালে একটা থাপ্পড় মারেন। মিসির আলী বললেন, ঠিক আছে, যা খাওয়াতে চান খাওয়ান। দুপুরে চিতল মাছ খাও, বিলের চিতল, শীতকালে তো তেলে ভর্তি। আমার ছোট খালাকে খবর দিয়েছি, তিনি এসে রেঁধে দিয়ে যাবেন। আমার স্ত্রী রান্না বান্নায় বড়ই আনারি। একবার 13 কেজির একটা বোয়াল মাছ এনেছিলাম, 1 পিস মুখে দিতে পারিনি, এমন লবণ দিয়েছিল, খেতে গিয়ে মনে হলো নোনা ইলিশ। আপনার মেয়ে রাঁধতে পারে না? আয়নার কথা বলছেন? ওর তো ভাই মাথায় ঠিক নাই, ও রাঁধবে কি? 2-3 দিন এক নাগার দরজা বন্ধ করে পড়ে থাকে, কিছুই খায় না, পানিও না। তারপর দরজা খুলে বের হয়, খুব স্বাভাবিক। গত 2 দিন কি সে দরজা বন্ধ করেছিল? হ্যাঁ, 3 দিন ধরেই দরজা বন্ধ। হিসাব মতো আজ দরজা খোলার কথা। দরজা খুললে আপনার কথা বলব। মিসির আলীর সামান্য খটকা লাগলো। একটি মেয়ে 3 দিন দরজা বন্ধ করে আছে, তার বাবা মার এ কারণেই অস্থির থাকার কথা। তরিকুল ইসলামের বা তার স্ত্রীর চোখে মুখে কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। তারা দুজনই মেহমানের যত্ন নিতে অস্থির। এমনকি হতে পারে মেয়ের পাগলামি দেখে দেখে তারা অভ্যস্ত। কোনো বাবা মাই সন্তানের অস্বাভাবিকতায় অভ্যস্ত হবেন না। মিসির আলী খানিকটা অস্বস্তির সঙ্গে বললেন, হেডমাস্টার সাহেব, মেয়েটা কি আপনার নিজের নাকি পালক কন্যা? তরিকুল ইসলাম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভাই, আপনার বুদ্ধি মারাত্মকের উপরে। মেয়েটা যে আমার নিজের না এই খবর কেউ জানে না, আমার জামাইও জানে না। জানানো উচিত ছিল, জানাই নেই। পালক কন্যা কেউ বিয়ে করে না, এমন ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে এই ভয়ে জানাই নেই। গ্রামের লোকদের তো জানার কথা, কেউ জানে না। কেন জানে না সেটার একটা ইতিহাস পরে আপনাকে বলবো। ভাই সাহেব, আমি পিঠার আয়োজন দেখি, আপনি চা খান। হলুদ রঙের লম্বা লেজওয়ালা একটা পাখি উড়াউড়ি করে শীত কাটাচ্ছে। পক্ষী সমাজে কেউ একা থাকে না, সবারই সঙ্গী আছে। এই পাখিটা একা কেন? তার সঙ্গে কি পাশেই কোথাও বসে আছে? মিসির আলী হলুদ পাখির সঙ্গী খুঁজতে ঘাড় ফেরাতে এক তরুণীকে দেখলেন। সে এসে মিসির আলী পা ছুঁয়ে কদম বসি করলেন। নরম গলায় বললেন, স্যার, আমি আয়না। মেয়েটির পরনে সাধারণ একটা সুতি শাড়ি, প্রচন্ড শীতে খালি পা, গায়ে চাদর নেই। মিসির আলী কিছু সময় মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটিকে এই পৃথিবীর মেয়ে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কোনো ভুবনের। পৃথিবীর কোনো মেয়ে এত রূপ নিয়ে জন্মায় না। মিসির আলী বললেন, আয়না, কেমন আছো? ভালো আছি চাচা, আমি তোমার স্বামীর এক সময়কার শিক্ষক। চাচা, আমি জানি অনেক আগে আপনার সঙ্গে দেখা করার প্রয়োজন ছিল, আটকা পড়ে গিয়েছিলাম। কোথায় আটকা পড়ে গিয়েছিলে? আয়না হাসল, জবাব দিল না। খালি পায়ে হাঁটছ, শীত লাগছে না? শীত লাগছে, বাইরে এত ঠান্ডা বুঝতে পারিনি। ঘরে যাও, পায়ে স্যান্ডেল পরো, গায়ে চাদর দাও। জি আচ্ছা চাচা, পরে আপনার সঙ্গে কথা হবে। আয়না চলে যাচ্ছে। মিসির আলী তাকিয়ে আছেন, তিনি চোখ ফেরাতে পারছেন না।
শীতের কুয়াশা ঢাকা সকাল, লম্বা লেজের হলুদ পাখি, কিন্নরির মতো এক তরুণী, সব মিলিয়ে মিসির আলীর মনে ঘোরের মতো তৈরি হলো। সকালের নাস্তা তৈরি হয়েছে, শুধু ভাপা পিঠা না, পরোটা আছে, পরোটার সঙ্গে ঝাল মুরগির মাংস এবং ছিটা পিঠা। মিসির আলী সকালে মিষ্টি খেতে পারেন না, বাধ্য হয়ে তাকে পিঠা খেতে হচ্ছে। এত আয়োজন করে পিঠা তৈরি হয়েছে, খাবেন না বলাটা অন্যায় হবে। মিসির আলীর নিজেকে জাপানি জাপানি মনে হচ্ছে। জাপানিরা না বলতে পারেন না, এমনই লাজুক জাতি। তবে সম্প্রতি একটা বই জাপান থেকে প্রকাশিত হয়েছে। বইয়ের শিরোনাম জাপানিরা এখন না বলতে শিখেছে। বইটা জোগাড় করে পড়তে পারলে ভালো হতো। ভাই সাহেব, পিঠা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, অসাধারণ। আপনার খাওয়া দেখে তো মনে হচ্ছে সেরকম না। একটা পিঠা নিয়ে বসে আছেন, মিনিমাম 3টা পিঠা শেষ করার পর পরোটার মাংস। মিসির আলী খাদ্য আলোচনায় মোড় ঘোরাবার জন্য বললেন, আপনার মেয়ে আয়নার সঙ্গে ভোরবেলায় কথা হয়েছে, অতি রূপবতী মেয়ে। তরিকুল ইসলাম বিস্মিত গলায় বললেন, রূপবতী? আমি এমন রূপবতী মেয়ে দেখিনি, গায়ের রং দুধে আলতায়। তরিকুল ইসলাম বললেন, অন্য কাউকে দেখেন নাই তো ভাই সাহেব? আমার মেয়েটা তো কালো। কালো? জি, বেশ কালো। তাহলে অন্য কাউকে দেখেছি, কিংবা চোখে ভুল দেখেছি, কারণ মেয়েটা বলেছে সে আয়না। কেউ কি আপনার সঙ্গে ফাজলামো করেছে? ফাজলামো কে করবে? ফাজলামো করার মতো মেয়ে তো এই গ্রামে নাই। আচ্ছা, আমি দেখি আয়না ঘর থেকে বের হয়েছে কিনা। বের হলে আমি নিয়ে আসছি। তরিকুল ইসলাম আয়নাকে নিয়ে ফিরলেন। কালো একটা মেয়ে, সাধারণ চেহারা, নাক মোটা, গালের হনু সামান্য উঁচু হয়ে আছে। তরিকুল ইসলাম বললেন, তোর জামাইয়ের শিক্ষক কদমবুশিকর। আয়না স্পষ্ট গলায় বলল, একবার কদমবুশি করেছি বাবা। সকালে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে। আর তোমরা স্যারকে এক গাদা পিঠা নিয়ে বসিয়ে রেখেছ কেন? স্যার নাস্তায় মিষ্টি খেতে পারেন না, মাংস পরোটা দাও। এখন থেকে স্যারের খাবার দাবারের সব দায়িত্ব আমার। আয়না পরোটা এবং মাংসের বাটি নিয়ে মিসির আলীর সামনে দাঁড়ালো। মিসির আলী আচমকা ধাক্কার মতো খেলেন। ভোরবেলায় দেখা সেই মেয়ে, গায়ের রূপ জোছনার মতো ছড়িয়ে পড়েছে, বড় বড় কালো চোখ, সেই চোখে পাপড়ির ছায়া, অভিমানী পাতলা ঠোঁট। মিসির আলী চোখ নামিয়ে নিলেন। দীর্ঘ সময় ভ্রান্তির দিকে তাকিয়ে থাকা যায় না। সামনে দাঁড়ানো মেয়েটা কি রক্ত মাংসের মানুষ, নাকি মায়া? বাস্তব জগতের পুরোটাই মায়া। একটাই সমস্যা, মায়া ধরার কোনো পথ নেই। আইনস্টাইনের কথা, অতি বাস্তববাদী বিজ্ঞানীর পরাবাস্তব উক্তি। আয়না বলল, স্যার পরোটা দিই। মিসির আলী বললেন, দাও। তরিকুল ইসলাম বললেন, তোর স্যার বলছিলেন তোর মতো রূপবতী মেয়ে তিনি নাকি দেখেন নাই। আয়না বলল, স্যার আমাকে আদর করে বলেছেন, আদর করে আমরা ভালো ভালো কথা বলি। তরিকুল ইসলামের স্ত্রী সালেহা বললেন, কেউ কেউ স্যারের মতো বলেন। ভিন গ্রামের এক ফকির নিয়ে এসে তোকে দেখে রাজরানী রাজরানী বলে হইচই শুরু করল, মনে নাই? আয়না বলল, বেশি ভিক্ষা পাওয়ার জন্য বলেছে মা। ফকিরনীরা খুব চালাক হয়, কি বললে কে খুশি হবে সেটা জানে। মিসির আলী নিঃশব্দে নাস্তা শেষ করলেন। চলে গেলেন নিজের ঘরের সামনের বারান্দায়। চাটা আলাদা খাবেন। তার নিজের মাথা খানিকটা এলোমেলো লাগছে। এলোমেলো ভাবটা দূর করতে হবে। আয়না এলো চা নিয়ে, তার সামনে বসল। মিসির আলী তাকালেন আয়নার দিকে। তাকে সাধারণ দেখাচ্ছে, গায়ের রং কালো, চাপা নাক, মোটা ঠোঁট, থুতনিতে আঁচিলের মতো আছে। থুতনির আঁচিল আগে লক্ষ্য করেননি। কোনো অর্থেই এই মেয়েকে রূপবতী বলা যায় না। তাহলে সমস্যাটা ঠিক কোন জায়গায়? দেখার ভুল? আলো ছায়ার কোনো খেলা? প্রকৃতি নানান খেলা খেলে, আলো ছায়ার খেলা তার একটি। তবে প্রকৃতি প্রশ্নের ঊর্ধ্বে না, তাকেও প্রশ্নের জবাব দিতে হয়। স্যার কি চিন্তা করছেন? মিসির আলী হেসে বললেন, তেমন কিছু চিন্তা করছি না স্যার। আমার নামটা সুন্দর না? আয়না। খুব সুন্দর নাম। এই নাম কেন রাখা হয়েছে জানেন? ছোটবেলায় আমার খুব আয়নার প্রীতি ছিল। সারাক্ষণ আয়নায় নিজেকে দেখতাম। মনে করুন আমি খুব কান্নাকাটি করছি, আমার হাতে একটা আয়না ধরিয়ে দিলেই আমি চুপ। মিসির আলী বললেন, আয়না প্রীতি কি এখন নেই? না, এখন আছে আয়না ভীতি। আমার ঘরের আয়না কালো পর্দায় ঢাকা।
কতদিন যে আয়নায় নিজের মুখ দেখি না। মিসির আলি বললেন, মনে হচ্ছে আয়না নাম তোমাকে পরে দেওয়া হয়েছে। তোমার আসল নাম কি? কুলসুম। তোমার স্বামী তোমাকে কি নামে ডাকে, কুলসুম নাকি আয়না? সে কুলসুম নামের লটা ফেলে দিয়ে কুসুম ডাকে। তবে বিয়ের কাবিন নামায় আমার নাম কুলসুম থাকলেও আমি সিগনেচার করেছি আয়না নামে। আয়না তোমার খুব পছন্দের নাম? জি। তোমার রূপ সম্পর্কে তোমার কি ধারণা? তুমি অতি রূপবতীদের একজন, না সাধারণ বাঙালি তরুণীদের একজন? আয়না এই প্রশ্নের জবাব দিল না, হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল। মনে হচ্ছে প্রশ্ন শুনে সে মজা পাচ্ছে। মিসির আলি বললেন, প্রশ্নটার জবাব দাও। দিতেই হবে? দিতে না চাইলে দেবে না। তোমার রূপ সম্পর্কে তোমার স্বামীর কি ধারণা? আয়না নিচু গলায় বলল, বাসর রাতে সে আমাকে দেখে মুগ্ধ হয়েছিল, ভোরবেলায় হতভম্ব। এখনো সে মাঝে মাঝে মুগ্ধ হয়, মাঝে মাঝে হতভম্ব হয়। তাতে তুমি মজা পাও? পাই। এই মুহূর্তে আমি একটা সংখ্যা ভাবছি। সংখ্যাটা কত? 8। একটা পাখির কথা ভাবছি। পাখিটার নাম কি? স্যার, আপনি দুটো পাখির কথা ভাবছেন, একটা ঘুঘু আর একটা কোকিল। একটা কোকিল গরমের সময় ডাকত। সে পাখিটা কেন হিমালয়ে যাচ্ছে না সেটা চিন্তা করছেন। এখন আবার অন্য একটা পাখির কথা ভাবছেন, হলুদ পাখি, লম্বা লেজ, একা থাকে। তুমি কি সবার চিন্তা বুঝতে পারো? পারি, কিন্তু বোঝার চেষ্টা করি না। মানুষের বেশিরভাগ চিন্তাই কুৎসিত। মিসির আলি বললেন, আমি তোমার ব্যাপারটা বুঝতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? আয়না বলল, স্যার, সাহায্য করব। আমি নিজেও বুঝতে চাই। আপনার ছাত্রও বুঝতে চেষ্টা করেছিল। সে আমার বিষয়ে অনেক কিছু খাতায় লিখে রেখেছে। খাতাটা আমার কাছে। আপনি পড়তে চাইলে আপনাকে দেব। পড়তে চান? চাই। তুমি নিজে কি তোমার বিষয়ে কিছু লিখেছ? ডায়েরি জাতীয় কোনো লেখা? লিখেছি, তবে আপনাকে পড়তে দেব না। তোমার স্বামীকে পড়তে দিয়েছিলে? না। স্যার, আপনার আরেক কাপ চা খেতে ইচ্ছে করছে। চা নিয়ে আসি? চায়ের সঙ্গে সিগারেট ধরাতে ইচ্ছে করছে। সিগারেট তো আপনার সঙ্গে নেই। সিগারেট আনিয়ে দেব? দাও। কোন ব্র্যান্ডের সিগারেট আনবো? মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, কোন ব্র্যান্ডের সিগারেট আনাবে তা তুমি জানো। কেন জিজ্ঞেস করছো? আয়না হাসি মুখে উঠে গেল। মিসির আলি তাকিয়ে আছেন নদীর দিকে। নদীর নাম রায়না। একসময় নাকি প্রমত্তা ছিল, স্টিমার যাওয়া আসা করত। এখন মরতে বসেছে। মৃত্যু সবার জন্যই ভয়ঙ্কর। নদীর নাম রায়না। সে কোথাও যায় না, সমুদ্রকে পায় না। মিসির আলি নড়ে চড়ে বসলেন। তার মাথায় ছড়া পাঠ হচ্ছে। পাঠ করছে আয়না নামের মেয়েটি। এর মানে কি? জীবনে প্রথম মিসির আলি হতাশ এবং পরাজিত বোধ করলেন। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই বইটিতে আর্নেস্ট হেমিংওয়ে একটা বিখ্যাত লাইন লিখেছিলেন, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। লাইনটা ভুল। মানুষকে অসংখ্যবার পরাজিত হতে হয়, এটাই মানুষের নিয়তি। পরাজিত হয় না পশুরা, এটাও বোধহয় ঠিক না। পশুরাও পরাজিত হয়। সিংহ এবং বাঘের যুদ্ধে একজনকে লেজ গুটিয়ে পালাতে হয়। স্যার, আপনার চা, সিগারেট। আয়না চেয়ারে বসতে যাচ্ছিল। মিসির আলি বললেন, আয়না, তুমি এখন যাও, আমি কিছুক্ষণ একা থাকব। আপনি কি আমার উপর রাগ করছেন? না। আপনার ছাত্র সবসময় বলতো, আপনার মতো বুদ্ধিমান মানুষ সে জীবনে দেখেনি। আপনাকে আমার দেখার শখ ছিল। আয়না, পরে তোমার সঙ্গে কথা বলবো, এখন না। স্যার, চা শেষ করে আপনি নদীর পার ঘেঁষে হাঁটতে যান, আপনার ভালো লাগবে। একটা পুরনো বট গাছ আছে, সেখানে বসার জায়গা আছে। আমি ফ্লাক্স ভর্তি করে চা দিয়ে দেব। থ্যাংক ইউ। এখন যাও। স্যার, যাচ্ছি। একটা কথা বলে যাই, পরাজিত হবার মধ্যেও কিন্তু আনন্দ আছে। পরাজয়ের আবার আনন্দ কি? অবশ্যই পরাজয়ের আলাদা আনন্দ আছে। আনন্দ আছে বলেই প্রকৃতি আমাদের জন্য পরাজয়ের ব্যবস্থা রেখেছে। মৃত্যু একটা পরাজয়, সেখানেও আনন্দ আছে, সমাপ্তির আনন্দ। তুমি পড়াশোনা কতদূর করেছ? বিএ পাশ করেছি। আপনার ছাত্রের খুব ইচ্ছা ছিল আমি এমএ পাশ করি। আমার ইচ্ছে হয়নি। স্যার, যাই? আপনি সিগারেট ঠোঁটে নিন, আমি ধরিয়ে দেব। মিসির আলি সিগারেট নিলেন। আয়না ধরিয়ে দিল। আয়নার চোখে আনন্দ ঝলমল করছে। হলুদ রঙের লম্বা লেজের পাখিটা
বারান্দার রেলিংয়ে বসেছে। রেলিংয়ে পাখিটা বসানোর পেছনে আয়না মেয়েটার কোনো হাত আছে? কাক এবং চড়ুই ছাড়া আর কোনো পাখি তো মানুষের কাছে আসে না। বনের এই অচেনা পাখি এত কাছে এসেছে কেন? আয়না? জি স্যার। এখন কি ভাবছি বলো? আয়না কিছুক্ষণ চুপ থেকে বলল, বলতে পারছি না স্যার, খুবই অবাক হচ্ছি। মিসির আলি বললেন, তুমি যাতে আমার মাথার ভেতর ঢুকতে না পারো তার একটা কৌশল বের করেছি। কৌশলটা কাজ করেছে। আয়না বলল, কৌশলটা কি? মিসির আলি বললেন, কৌশল তোমাকে জানানো ঠিক না, তারপরও জানাচ্ছি। আমার হাতের কবিতার বইটার নাম উল্টো করে বারবার পড়ছিলাম। বইয়ের নাম পয়েম। আমি উল্টো করে পড়ছি স্ময়েপ স্ময়েপ। ব্রেনে অর্থহীন শব্দ বারবার বলে জট পাকিয়েছি। মনে হয় এটাই কাজ করছে। মিসির আলি বটগাছের গুড়িতে বসে আছেন। বসার জন্য জায়গাটা সুন্দর। অর্ধেক বটগাছ রায়না নদীর উপরে। নদীর পানি শিকড়ের মাটির অনেকটাই ধুয়ে নিয়ে গেছে। অসহায় বটবৃক্ষ নিজেকে রক্ষার জন্য অসংখ্য ঝুড়ি নামিয়েছে। সে এখনো টিকে আছে। কতদিন টিকবে কে জানে। প্রথমবারের মতো মিসির আলির মনে হলো তার একটা ক্যামেরা থাকলে ভালো হতো। নদীর ওপর দাঁড়িয়ে থাকা বটগাছের ছবি তুলে রাখতেন। ভাতের থালা হাতে নিরন্ন ভিখারির ছেলের ছবি তুলতে ফটোগ্রাফাররা পছন্দ করেন। এই বিশাল গাছও এক অর্থে ভিক্ষুক। সে বেঁচে থাকার জন্যে করুণা ভিক্ষা করছে নদীর কাছে, যে নদীর নাম রায়না। মিসির আলি আরাম করে বসেছেন। পায়ের নিচের পানির ছলাৎ শব্দ শুনতে ভালো লাগছে। নদীর পানি যদিও সবসময় একই গতিতে বইছে, কিন্তু ছলাৎ ছলাৎ শব্দটা থেমে থেমে হচ্ছে। কিছুক্ষণ ছলাৎ ছলাৎ, তারপর আর শব্দ নেই। কঠিন নীরবতা। এর কারণ কি? আমাদের চারপাশে অমীমাংসিত সব রহস্য। নদীর নামটাও তো রহস্যের একটা। কে দিয়েছে রায়না নাম? প্রাচীন পৃথিবীতে মানব গোষ্ঠীর খণ্ড খণ্ড ভাগ হয়ে নদীর পাশে বসতি করেছে। হঠাৎ কেউ একজন সেই নদীকে ব্রহ্মপুত্র নাম দিয়ে দিল। বিশাল এলাকা জুড়ে নদী, সবাই তাকে ডাকছে ব্রহ্মপুত্র নামে। কারণ কি? বটগাছের কথাই ধরা যাক। কে তার নাম প্রথম দিল? সেই নাম কিভাবে ছড়িয়ে পড়ল? এমন তো না কিছু জায়গার নাম বটবৃক্ষ, আবার কিছু জায়গায় হুটবৃক্ষ। মিসির আলির মাথায় এলোমেলো চিন্তা একের পর এক আসছে। তার ভালোই লাগছে। নামকরণের রহস্য সমাধান করতে হবে না, এই দায়িত্ব তাকে কেউ দেয়নি। রহস্যের প্রতি সামান্য কৌতূহল প্রদর্শন করলেই হবে। মিসির আলি সিগারেট ধরালেন। তার দৃষ্টি এখন পাখিদের কর্মকাণ্ডে। পাখিদের বড় অংশ বক। তারা মাছ ধরায় ব্যস্ত। দুটা মাছরাঙা দেখা যাচ্ছে। মাছরাঙার প্রধান খাদ্য মাছ, তবে তারা মাছ ধরায় আগ্রহী না। তারা বাঁশের খুঁটিতে পাশাপাশি বসে আছে। কিছুক্ষণ পরপর একজন আরেকজনকে দেখছে। মাছরাঙা যে কত সুন্দর পাখি তা আগে তিনি লক্ষ্য করেননি। ক্যামেরা থাকলে অবশ্যই মাছরাঙার ছবি তুলতেন। জায়গাটা নির্জন। নদীর পাড় ধরে লোক চলাচল নেই বললেই চলে। নদীতে অনেকক্ষণ পরপর নৌকার দেখা পাওয়া যাচ্ছে। সবই ইঞ্জিনের নৌকা। দ্রুত বিদায় হয়ে যাচ্ছে। গ্রাম বাংলার স্লথ জীবনের সমাপ্তি ঘটেছে। মিসির আলি চায়ের ফ্লাক্স বের করার জন্য কাপড়ের ঝুলি খুললেন। আয়না মেয়েটা শুধু যে ফ্লাক্স ভর্তি করে চা দিয়েছে তা না, এক প্যাকেট বিস্কিট দিয়েছে। বিস্কিটের নাম এনার্জি। সাদা কাগজ এবং বল পয়েন্ট দিয়েছে। সে কি ভেবেছে মিসির আলি লেখক মানুষ? রেক্সিনের বাঁধানো একটা ডায়েরিও দেওয়া আছে। মিসির আলি কৌতূহলী হয়ে ডায়েরি খুললেন। যা সন্দেহ করেছিলেন তাই। তার ছাত্রের লেখা ডায়েরি। সে তার স্ত্রী আয়না সম্পর্কে লিখেছে। চমৎকার কোনো জায়গায় বসে ডায়েরি পড়া যায় না। ডায়েরি বা গল্পের বই পড়ার অর্থ প্রসারিত দৃষ্টিকে গুটিয়ে নিয়ে আসা। ডায়েরি পড়ার চেয়ে মিসির আলি অনেক বেশি আগ্রহ বোধ করছেন মাছরাঙা পাখিটার গতিবিধি লক্ষ্য করায়। তার নাম মাছরাঙা হলো কেন? মাছ খেয়ে যে রাঙা হয়েছে এই জন্যে? তাহলে তো বকের নাম হওয়া উচিত মাছ সাদা, কারণ মাছ খেয়েই সে ধবধবে সাদা হয়েছে। মিসির আলির চিন্তায় বাধা পড়ল। দুটি মাছরাঙাই হঠাৎ উড়ে গেছে।
তাদের উড়ে যাওয়ার পেছনেরও ব্যাখ্যা আছে। গ্রামের এক তরুণী মেয়ে নদীতে স্নান করতে এসেছে। সে হয়তো ভেবেছে আশেপাশে তাকে লক্ষ্য করার মতো কেউ নেই, অর্ধনগ্ন হওয়া যেতে পারে। মিসির আলী খাতা খুলে চোখ সরিয়ে নিলেন। মেয়েটির স্নান শেষ না হওয়া পর্যন্ত তার ছাত্রের লেখা পড়ার একটা শোভন কর্ম। আমার বিয়ে হয় 23শে শ্রাবণ। ইংরেজির তারিখটা মনে থাকে না, বাংলাটা মনে রাখার কারণ রবীন্দ্রনাথের মৃত্যুর পরের দিনটাই আমার বিয়ের তারিখ। স্ত্রীর নাম কুলসুম। বিয়ের আগে আমি তাকে দেখিনি, দেখার তেমন কৌতূহলও বোধ করিনি। আমার দূর সম্পর্কের এক মামা বিয়ে ঠিক করে দেন। গ্রামের স্কুলের হেডমাস্টার সাহেবের মেয়ে, বিয়ে পাশ করেছে, বিয়েতে ফার্স্ট ডিভিশন পেয়েছে। মেয়েটির এই যোগ্যতা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। গ্রামের এক কলেজ থেকে ফার্স্ট ডিভিশন পেয়ে গ্রাজুয়েট হওয়ার সহজ কথা না। মামা মেয়েটির ছবি দেখিয়েছেন। মেয়েটি সুশ্রী, বোচা নাক, তবে তাতে খারাপ দেখাচ্ছিল না। মামা বলছিলেন মেয়েটির গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা। আমি ধরেই নিলাম মেয়ে কালো। বিয়ের পাত্রীর গায়ের রং কালো হলে তাকে উজ্জ্বল শ্যামলা বলাটাই শিষ্টাচার। আমি আমার হবু স্ত্রীর গায়ের রং বা চেহারা নিয়ে মাথা ঘামালাম না। তার প্রধান কারণ পাত্র হিসেবে আমি নিচের দিকে। আমার বাবা মা নেই, বাড়িঘর নেই, চাকরিটাই সম্বল। বাংলাদেশের কোনো বাবা মা এতিম ছেলেদের সঙ্গে বিয়ে দিতে আগ্রহী না। তারা চান মেয়ে যেন থাকে শ্বশুর শাশুড়ির আদরে এবং প্রশ্রয়ে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেরকম ঘটে না। 23শে শ্রাবণ সোমবার সন্ধ্যায় আমার বিয়ে হলো। ঠিক হলো মেয়ে বাবার বাড়িতেই থাকবে। কলেজ থেকে কোয়ার্টার পর পর মেয়ে উঠিয়ে নেওয়া হবে। বাসরের আয়োজন হলো মেয়ের বাবার বাড়িতে। বাড়িটা সুন্দর, দোতলা পাকা দালান। যে ঘরে বাসর সাজানো হলো সে ঘরটা বেশ বড়। পাশে রেলিং দেওয়া বারান্দা। বারান্দায় দাঁড়ালে নদী দেখা যায়। নদীর নাম রায়না। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর কিছু মেয়েরই আচার আছে। একই গ্লাসে শরবত খাওয়া, আয়নায় মুখ দেখা ইত্যাদি সব আচারই পালন করা হলো। শুধু আয়নায় মুখ দেখার অংশটা বাদ গেল। আমাকে জানানো হলো মেয়ে আয়নায় মুখ দেখবে না, কারণ সে খুব আয়না ভয় পায়। আমার সামান্য খটকা লাগলো। মেয়ে আয়না ভয় পাবে কেন? সে সিজিওফ্রেনিক না তো? কিছু সিজিওফ্রেনিক রোগী নিজের মুখোমুখি হতে ভয় পায়, তাই আয়নার সামনে দাঁড়াতে পারে না। তাদের মনোবিশ্লেষণের একটা পর্যায়ে বড় বড় আয়নার সামনে দাঁড় করানো হয়। নিজের মুখোমুখি হওয়াতে অভ্যস্ত করার চেষ্টা করা হয়। এই বিষয়ে আমার শিক্ষক মিসির আলী সাহেবের একটা পেপার আছে, দ্য মাইন্ড মিরর গেম। কুলসুমের সঙ্গে আমার প্রথম দেখা হলো বাসর রাতে। আমার এক বৃদ্ধ নানি শাশুড়ি তাকে নিয়ে এলেন। গ্রামের বৃদ্ধরা অশ্লীল কথা বলতে পছন্দ করে। এই বৃদ্ধাও তার ব্যতিক্রম না। তিনি ধাক্কা দিয়ে কুলসুমকে আমার গায়ে ফেলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে বললেন, জামাই, জিনিস দিয়ে গেলাম, শাড়ি ব্লাউজ খুল্লা দেখা নাও, সব ঠিক আছে কিনা। এই বাক্যটির পর তিনি আরো কিছু কুৎসিত বাক্য বললেন। সেই বাক্যটি লেখা সম্ভব না। ঘেন্নায় আমার শরীর প্রায় জমে গেল। আমি আমার স্ত্রীর দিকে লজ্জায় তাকাতেও পারছিলাম না। না জানি মেয়েটা কি মনে করছে। নানু শাশুড়ি ঘর থেকে বের হওয়া মাত্র কুলসুম মাথার ঘুমটা সরিয়ে স্পষ্ট এবং শুদ্ধ ভাষায় বলল, তুমি নানি জানের কথায় কিছু মনে করো না। গ্রামের এক বৃদ্ধার কাছ থেকে সুরুচি আশা করা যায় না। আমি হতভম্ব হয়ে কুলসুমের দিকে তাকালাম। হতভম্ব হওয়ার প্রধান কারণ, আমি আমার সমগ্র জীবনে এত রূপবতী মেয়ে দেখিনি। নিখুঁত সৌন্দর্য সম্ভবত একই বলে। হেলেন অফ ট্রয়, কুইন অফ শেবা, ক্লিওপেট্রা, এরা কেউ এই মেয়ের চেয়ে সুন্দর তা হতেই পারে না। আমি নিজের অজান্তেই বললাম, ওহ মাই গড, কি দেখছি। কুলসুম বলল, আমাকে দেখছো, আর কি দেখবে। আমি এখন খানিকটা অস্বস্তি নিয়ে কুলসুমকে দেখছি। কোনো হিসাবই মিলছে না। গ্রামে বড় হওয়া একটা মেয়ে আগ বাড়িয়ে বিয়ের রাতে স্বামীর সঙ্গে তুমি তুমি করে কথা বলা শুরু করবে না। চোখে চোখ রেখে স্বাভাবিকভাবে বসে থাকবে না। সারাক্ষণ জড়সড় হয়ে থাকার কথা। আমার চিন্তা ভাবনা সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। কি বলবো বুঝতে পারলাম না। কুলসুম বলল, তোমার গরম লাগছে না? আমি তখন প্রবল ঘরে, গরম শীতের কোনো অনুভূতি নেই। তারপরে বললাম, হ্যাঁ।
কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নামবে, এমন ঠান্ডা লাগবে যে রীতিমতো শীত করবে। আমি বললাম কুলসুম বলল, বৃষ্টি নামলে আমরা বারান্দায় বসে বৃষ্টি দেখব। আমি বললাম আচ্ছা। আমাদের এই বারান্দা থেকে নদী দেখা যায়, নদীর নামটা সুন্দর। তোমাকে কি কেউ নদীর নামটা বলেছে? আমি বললাম বলেছিল, এখন ভুলে গেছি। নদীর নাম রায়না। আমি বললাম ও আচ্ছা, রায়না। কুলসুম বলল, রায়নার সঙ্গে কিসের মিল বলো তো? আমি বললাম জানি না। কুলসুম বলল, আয়না। রায়না, আয়না। আমার ডাক নাম কিন্তু আয়না। তাই নাকি? হ্যাঁ। আমি প্রায় অপলকই তাকিয়ে আছি আয়না নামের মেয়েটির দিকে। সে সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে যাচ্ছে, কথা শুনছি। বারবার মনে হচ্ছে এই মেয়েটির প্রতিটি কথায় অন্য কোনো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা ধরতে পারছি না। মাথার ভেতর আয়না এবং রায়না ঘুরপাক খাচ্ছে। নদীর নাম রায়না, সেই নদীতে স্নান করে অবাক মেয়ে আয়না। আমি অস্বস্তি বোধ করতে শুরু করেছি। ছড়া, কবিতা এইসব কখনো আমার মাথায় আসে না। তাহলে ছড়া তৈরি করছি কেন? সমস্যাটা কি? আয়না হাসি মুখে বলল, দেখো বৃষ্টি নেমেছে, ঘরের পর্দা কাঁপছে, জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে, জানালা লাগোয়া কদম গাছের পাতায় বৃষ্টির শব্দ। আয়না বলল, চলো বারান্দায় বসি। সে এসে হাত ধরে আমাকে দাঁড় করালো। আমার ঘোর আরো প্রবল হলো। বারান্দা অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। তার নীল আলোয় চারদিক স্পষ্ট হয়ে আবার অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা দুজন পাশাপাশি দুটা বেতের চেয়ারে বসে আছি। আমার রীতিমতো শীত লাগছে। আয়না একটা চাদর এনে আমার গায়ে দিয়েছে। বাইরে বৃষ্টি, চাদরের নিচে আরামদায়ক উষ্ণতা। আয়না বলল, তোমার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ। আয়না বলল, ঘুম পেলে ঘুমাও, সারাদিন নানান ধকল গেছে, তুমি ক্লান্ত হয়ে আছো, ঘুম পাবারই কথা। তুমি আরাম করে ঘুমাও তো, রেস্ট নাও, আমি ডেকে নেব। আচ্ছা। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। আমার ঘুম ভাঙল পরদিন ভোরে। আয়না আমাকে ডেকে তুলল, তার হাতে চায়ের কাপ। আমি প্রচন্ড ধাক্কা খেলাম, কারণ আমার সামনে যে আয়না দাঁড়িয়ে আছে সে রাতের আয়না না, সাধারণ বাঙালি এক তরুণী, গায়ের রং শ্যামলা, বোচা নাক। আমি প্রচন্ড দ্বিধার মধ্যে পড়লাম। গত রাতে যে আয়নাকে দেখেছি সে সত্যি না, এখন যে আয়না আমার সামনে দাঁড়িয়ে আছে সে সত্যি। আমি কি কোনো মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি? সিজিওফ্রেনিক রোগীর মতো হ্যালোসিনেশন হচ্ছে? আয়না বলল, তুমি পানি দিয়ে কুলি করে চা খাবে নাকি বাসি মুখে চা খাবে? আমি জবাব দিলাম না। আয়নার হাত ধরে চায়ের কাপ নিলাম। আয়না বলল, ঠিক আছে, বাসি মুখেই চা খাও। তারপর হাত মুখ ধুয়ে নিচে যাও, বাবা নাস্তা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছেন। বেলা কিন্তু অনেক হয়েছে, 9:30 বাজে। নাস্তার টেবিলে আয়নার বাবা চিন্তিত গলায় বললেন, তোমার কি শরীর খারাপ টারাপ করেছে নাকি? আমি বললাম না, রাতে ভালো গরম পড়েছিল, গরমে মনে হয় ঘুমাতে পারো নাই। বৃষ্টি নামার পর সব ঠান্ডা, আরাম করে ঘুমিয়েছি। উনি অবাক হয়ে বললেন, বৃষ্টি মানে? বৃষ্টি হয় নাই তো? আমি অবাক হয়ে বললাম, বৃষ্টি হয় নাই? তিনি আমার শাশুড়িকে ডেকে বললেন, জামাই কি বলছে শোনো, কাল রাতে নাকি বৃষ্টি হয়েছে। আমার শাশুড়ি বললেন, স্বপন দেখছে। এই পর্যন্ত পড়ে মিসির আলি খাতা বন্ধ করলেন। গ্রামের মেয়েটি স্নান শেষ করেছে, সে চলে গেছে। মাছরাঙা পাখি ফিরে এসেছে। সে বসেছে ঠিক আগের জায়গায়। ডাইনিং টেবিলে কে কোন চেয়ারে বসবে সেটা যেমন ঠিক করা থাকে, পাখিদের ক্ষেত্রেও হয়তো তাই। আমি বসবো ঠিক খুঁটিতে, তুমি বসবে ওইটায়। মিসির আলি সাহেব, আপনি এখানে? আপনার সন্ধানে সমস্ত অঞ্চল চষে ফেলেছি, মাইকে ঘোষণা দিব কিনা চিন্তায় আছি, আর আপনি এখানে বসা। বটগাছ হলো সাপের আড্ডা, চলে আসেন, চলে আসেন। তরিকুল ইসলাম উদ্বিগ্ন গলায় স্বর বের করলেন। মিসির আলি বললেন, শীতকালে সাপ থাকে না, সব হাইবারনেশনে চলে যায়, শীত নিদ্রা। তরিকুল ইসলাম বললেন, পুরান নিয়মকানুন এখন নাই, অনেক সাপ আছে শীতকালেও জেগে থাকে। চিতল মাছ চলে এসেছে, আপনাকে না দেখিয়ে কাটাতে পারছি না। চিতল মাছ রাখতে সময় লাগে না, কিন্তু কাটাকাটি বিরাট হাঙ্গামা। বটগাছের গুড়িতে বসে করছিলেন কি?
দৃশ্য দেখছিলাম। দৃশ্য দেখার কি আছে এখানে? কিছুই নাই। আদমর একটা নদী, নদীর পাড় ঘেঁষে যে হাঁটবেন সে হাঁটারও উপায় নেই। সবাই নদীর পাড়ে হাগে। গ্রামের মানুষের এমনই মেন্টালিটি, বাড়িতে স্যানিটারি পায়খানা করে দিলেও হাঁকতে আসবে নদীর পাড়ে। মিসির আলী বললেন, এই প্রসঙ্গটা থাক, আসুন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলাপ করি। কি প্রসঙ্গ? আপনার জামাইকে নিয়ে কথা বলুন। বাড়িতে যেতে যেতে আপনার জামাইয়ের কথা শুনি। সে কেমন ছেলে? ভালো। শুধু ভালো বললে কম বলা হবে, অত্যাধিক ভালো। আয়নার সঙ্গে তার বনিবনা হয় নাই, তারপরও সে সবসময় আমার খোঁজ খবর করে। গত ঈদে আমাকে সিল্কের পাঞ্জাবি দিয়েছে। তার পাঞ্জাবির সঙ্গে লাল পাড়ে কাতান শাড়ি। ভালো তো। আমের সিজনে 2 ঝুড়ি আম আনবি, রাজশাহীর আম। 1 ঝুড়ি খিরসাপাতি, আরেক ঝুড়ি ল্যাংড়া। আয়নার সঙ্গে বনিবনা হলো না কেন? ছেলের কোনো দোষ নাই, মেয়েটারই সমস্যা। মাথা খারাপ নেই, কোনো কারণ ছাড়া 2-3 দিন ধরে দরজা বন্ধ করে বসে থাকে। ডাক্তার দেখিয়েছিলেন? তরিকুল ইসলাম বললেন, ডাক্তার কবিরাজ কিছু করতে পারবে না রে ভাই। মূল বিষয় হচ্ছে খারাপ বাতাস। জানি সায়েন্স এসব স্বীকার করবে না, তারপরও খারাপ বাতাস বলে একটা বিষয় আছে। এই বিষয়ে আপনার মতামত কি? মিসির আলী কিছু বললেন না। তরিকুল ইসলাম বললেন, খারাপ বাতাস তৈরি করে খারাপ জিনভূত। তাবিজ কবজ দিয়ে জিনভূত তাড়ানো যায়, কিন্তু খারাপ বাতাস তাড়ানো যায় না। এটাই সমস্যা। মিসির আলীকে আয়োজন করে মাছ দেখানো হলো। গজ ফিতা আনা হয়েছিল। গজ ফিতা দিয়ে মিসির আলীকেই সেই মাছ মাপতে হলো। 3 ফুট 7.5 ইঞ্চি। মিসির আলী মাছ মাপামাপি করছেন, সেই দৃশ্যের ছবি তোলা হলো মোবাইল টেলিফোনে। একটা ছবি না, একাধিক ছবি। মিসির আলী হতাশ বোধ করলেও যন্ত্রণা সহ্য করে গেলেন। মোবাইল ফোনের সঙ্গে ক্যামেরা যুক্ত করে বিরাট সমস্যা হয়েছে। সবাই ফটোগ্রাফার। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 1 কোটি। এর অর্থ 1 কোটি ফটোগ্রাফার ক্যামেরা হাতে ঘুরছে। তরিকুল ইসলাম বললেন, ভাই সাহেব, আমার ধারণা 5-10 বছরের মধ্যে এমন ক্যামেরা বার হবে যা দিয়ে ভূত প্রেতের ছবিও তোলা যাবে। যারা এইসব বিশ্বাস করে না তাদের গালে পড়বে থাপ্পড়। ঠিক বলেছি কিনা বলুন? মিসির আলী বললেন, এইরকম ক্যামেরা আবিষ্কার হলে অবিশ্বাসীরা বড় ধরনের ধাক্কা অবশ্যই খাবে। আপনি কি অবিশ্বাসী? জি। তরিকুল ইসলাম বললেন, আচ্ছা যান, আমি আপনাকে ভূত দেখাবো। কথা দিলাম। ভূত দেখাবেন? অবশ্যই দেখাবো। আমার লাগবে বড় সাইজের একটা গজার মাছ। এই মাছ আগুনে পুড়ে জঙ্গলে ভোগ দিতে হবে। সব ধরনের ভূত প্রেতের প্রিয় খাদ্য হচ্ছে গজার মাছ। খড়ের আগুনে আধা পুরা গজার মাছ। আর পেতনিগুলির প্রিয় খাদ্য হচ্ছে ইলিশ মাছ ভাজি। আপনি আগামী শনিবার পর্যন্ত থাকুন, আমি প্রেত দেখায় দিব। শনি মঙ্গলবার ছাড়া এদের দেখা পাওয়া কঠিন। মিসির আলী ভোজন রসিক মানুষ না, কিন্তু চিতল মাছের পেটি আগ্রহ করে খেলেন। পোলাওয়ের চালের সুগন্ধি ভাত, প্রচুর ধনেপাতা দেওয়া মাছের পেটি, বাটি ভর্তি চিতল মাছের গাদা দিয়ে বানানো হয়েছে কোপ্তা। পেটি খাবার সঙ্গে সঙ্গে একটা করে কোপ্তা মুখে দিয়ে চিবুত হয়। খাবার তরকারি করেছেন হেডমাস্টার সাহেবের স্ত্রী। আয়নাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মিসির আলী বললেন, আয়না কোথায়? হেডমাস্টার বললেন, মাছ রান্না হচ্ছে তো, ও দোতলা থেকে নামবে না, মাছের গন্ধ সহ্য করতে পারে না। মিসির আলী বললেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছের গন্ধ সহ্য করতে পারতেন না। তিনি কখনো মাছ খাননি। একবার ইয়েমেনে তাকে মাছ খেতে দেওয়া হয়েছিল, দুর্গন্ধ বলে তিনি সরিয়ে রেখেছিলেন। হেডমাস্টার বললেন, জানতাম না তো। এই জ্ঞান হেডমাস্টার সাহেবকে তেমন অভিভূত করতে পারল না। তিনি শুরু করলেন ভূতের গল্প। বুঝলেন ভাই সাহেব, আমি নিজের চোখে ভূত দেখেছি 2 বছর আগে চৈত্র মাসে। ঘটনাটা বলবো? বলুন, শুনি। আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে আমি আর আমার স্ত্রী ঘুমিয়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার, কিন্তু ক্যারাম খেলার আওয়াজ আসছে। ক্যারাম? জি, ক্যারাম। বড় একটা ক্যারাম বোর্ড কিনেছিলাম। আমার স্ত্রী ক্যারাম খেলতে পছন্দ করেন, তার জন্য কেনা। সেই ক্যারামে কেউ ক্যারাম খেলছে। খটাস খটাস শব্দে স্ট্রাইকার মারছে, গুটি গর্তে ফেলছে। আমি টর্চ ফেলে দেখি ক্যারাম বোর্ড মেঝেতে বিছানো, গুটি বোর্ডে ছড়ানো। ঘরে কেউ নাই, দরজা ভেতর থেকে বন্ধ। একদিনই শুনেছেন, আর শুনেননি? জি না, ওই ঘরে থাকাই ছেড়ে দিলাম। মিসির আলী বললেন,
ক্যারাম বোর্ডটা কি আছে, না সেটাও ফেলে দিয়েছেন? ক্যারাম বোর্ড আছে, ক্যারাম বোর্ড ফেলবো কেন? আপনার ঘরেই আছে, রাতে ঘুম ভাঙলে একটু খেয়াল রাখবেন। ক্যারাম খেলার শব্দ শুনলেও শুনতে পারেন, তবে ভয় পাবেন না। যেসব ভূতপ্রেত মানুষের বাড়িতে থাকতে আসে তার সাধারণত নিরীহ হয়, এদের ভয় পাওয়ার কিছু নেই। অবশ্য প্রোটেকশন নেওয়া আছে। আপনার তোষকের নিচে মোজা ভর্তি সরিষা আর 2টা রসুন রাখা আছে। সরিষা এবং রসুন যেখানে থাকে সেখানে ভূত আসে না। কারণ কি? রসুন আর সরিষার ঝাঁজ তারা সহ্য করতে পারে না। ভূত প্রেতের স্মেল সেন্স খুবই ডেভেলপড। রাতে কি খাবেন বলেন? রাতে কিছু খাবো না রে ভাই। অসম্ভব কথা বললেন। রাতে খাবেন না মানে? রাজহাঁস কখনো খেয়েছেন? রাজহাঁস খাওয়াই? এত সুন্দর একটা প্রাণী, তাকে কেটে কুটে খেয়ে ফেলব? আমি এর মধ্যে নাই। হেডমাস্টার বিরক্ত গলায় বললেন, আপনি তো ছাতু খাওয়া হিন্দু সাধুর মতো কথা বলছেন। আমি হিন্দু সাধু না, আমি গরু খাওয়া মুসলমান। রাজহাঁস খেতেই হবে। মিসির আলী হতাশ গলায় বললেন, ঠিক আছে, রাজহাঁস খাবো। মিসির আলীকে রক্ষা করল তার দুর্বল পাকস্থলী। চিতল মাছের পেটি দুর্বল স্টমাক সহ্য করল না। সন্ধ্যার দিকে কয়েকবার বমি করে তিনি নেতিয়ে পড়লেন। রাজহাঁস না খেয়েই রাতে ঘুমোতে গেলেন। তার কিছু খেতে হবে না, এই আনন্দে তিনি অভিভূত। আধশোয়া হয়ে লেপ গায়ে বিছানায় শুয়ে থাকলে তার ভালো লাগছে। কদম ফুলের হালকা সুবাস নাকে আসছে। তিনি ঠিক করলেন শীতকালের ফুল ফুটে এরকম কদমের চারা খোঁজ করবেন। ঢাকায় যে বাড়িতে থাকেন তার সামনে ফাঁকা জায়গা আছে, কদমের চারা সেখানে পুঁতে রাখবেন। মাজেদ নামে 9 বছরের একটা ছেলেকে দেওয়া হয়েছে গা হাত পা টিপে তাকে আরাম দেওয়ার জন্য। মিসির আলী তাকে সে সুযোগ দেননি। একটা মানুষ তার গা ছানাছানি করবে, এই চিন্তাই তার কাছে অরুচিকর। মনে হচ্ছে মাজেদকে নির্দেশ দেওয়া হয়েছে তার ঘরে কম্বল পেতে ঘুমানোর জন্য। সে খাটের দক্ষিণ দিকে মহানন্দে বিছানা করছে। মিসির আলী বললেন, মাজেদ, তুমি স্কুলে যাও? যে না স্যার। যাও না কেন? মাস্টার ভালো না, পিটান দেয়। লেখাপড়া শিখতে ইচ্ছে করে না? যে না। বড় হয়ে কি করবে? ক্ষেতের কাজ? খলিফার কাজ শিখব, সদরে দোকান দিব। তোমার বংশে খলিফা আছে? আমার বড় মামা খলিফা, নাম সবুর মিয়া, সবাই ডাকে সবুর খলিফা। আমার ঘরে তোমাকে না ঘুমালেও চলবে, আমার শরীর সেরে গেছে। আমারে আপনার লগে ঘুমাইতে কইছে, না ঘুমাইলে পিটান দিব। কে পিটান দিবে? হেড স্যার। তাহলে ঘুমাও। খাওয়া দাওয়া হয়েছে? যে রাজহাঁসের শালুন দিয়া খাইছি। রাজহাঁসের শালুন শুনে পেটে আরেক দফা মোচড় দিচ্ছিল। মিসির আলী সেটা সামলালেন। মাজেদের নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। বালিশে মাথা ছোঁয়া মাত্রই ঘুমিয়ে পড়ার সৌভাগ্য তার নেই। তাকে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়। বইপত্র তেমন নিয়ে আসেননি। নিশিযাপন কঠিন হবে। মিসির আলী ছাত্রের লেখা ডায়েরি হাতে নিলেন। আয়না মেয়েটির বিষয়ে আরো কিছু জানা যায়। আজ সারাদিনে একবারও তার সঙ্গে দেখা হয়নি। মাছের আষ্টে গন্ধে কাতর এই মেয়ে কি শুয়ে পড়েছে, নাকি সেও নিশিযাপন করছে? মিসির আলী ডায়েরি খুললেন। আয়নাকে তার বাবা মার কাছে রেখে আমি চলে এলাম। টিচার্সদের মেসে থাকি, ক্লাস নেই, প্রাইভেট টিউশনই করি। কোনো কিছুতেই মন বসে না। আমি আয়নাকে একটা মোবাইল টেলিফোন কিনে দিয়েছিলাম। টেলিফোন সে ব্যবহার করে না। আমি যতবার টেলিফোন করি তার সেট বন্ধ পাই। আয়নাকে প্রতি সপ্তাহে একটা করে চিঠি দেই, সে চিঠিরও জবাব দেয় না। 1 মাসের মাথায় আমি কোয়ার্টার পেয়ে গেলাম। 3 কামরার ঘর, বারান্দা আছে, দক্ষিণমুখী জানালা, প্রচুর বাতাস। আয়নাকে এখন নিজের কাছে এনে রাখার আর কোনো বাধা নেই। ঘর সাজানোর কিছু আসবাবপত্র কিনলাম। খাট, ড্রেসিং টেবিল, আলনা, হাড়ি পাতিল কিনলাম না, আয়নাকে সঙ্গে নিয়ে কিনব। ঘর সাজানোর জিনিসপত্র কিনতে মেয়েরা সবসময় আনন্দ পায়, তবে আয়না আর 10টা মেয়ের মতন না। সে আলাদা এবং প্রবলভাবে আলাদা। সে কি আগ্রহ নিয়ে হাঁড়িকুড়ি কিনতে যাবে? এক রাতের ঘটনা। আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসে ঘুমানোর আয়োজন করছি। মুষলধারে বৃষ্টি পড়ছে, কারেন্ট চলে গেছে, ঘর অন্ধকার। মোমবাতি জ্বালিয়েছি, বাতাসে মোমবাতি নিভু নিভু করছে। আমি দরজা জানালা বন্ধ করে বাতাস আটকালাম। আর তখন মোবাইল টেলিফোন বেজে উঠল। হ্যালো, কে? আমি আয়না।
কেমন আছো আয়না? ভালো না। ভালো না কেন? জানি না। আমি তোমাকে অনেকগুলো চিঠি পাঠিয়েছি। চিঠি পেয়েছো? হ্যাঁ। পড়েছো? না। পড়নি কেন? ভালো লাগে না। ভালো না লাগলে পড়ার দরকার নেই। এই শোনো, আমি কোয়ার্টার পেয়েছি। ছিমছাম সুন্দর বাসা, বড় বারান্দা, দক্ষিণ দিকে বারান্দা, তো প্রচুর বাতাস। তোমার ঘরে কি আয়না আছে? অবশ্যই আছে। আয়না থাকবে না কেন? কয়টা আয়না? তোমার জন্য একটা ড্রেসিং টেবিল কিনেছি, সেখানে আয়না আছে। বাথরুমে আয়না আছে। আরেকটা যেন কোথায় আছে? ও আচ্ছা, বেসিনের সঙ্গে। তুমি একটা আয়নার সামনে দাঁড়াও তো। কেন? আছে একটা ব্যাপার। আয়নার সামনে দাঁড়াও। এই বলেই আয়না টেলিফোনের লাইন কেটে দিল। আমি চেষ্টা করেও তাকে ধরতে পারলাম না। সে মোবাইল ফোন সেট বন্ধ করে দিয়েছে। আমি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালাম। চমকে দেখি আয়নায় আমার স্ত্রীকে দেখা যাচ্ছে। তার পরনে শাড়ি, ঘোমটা দেওয়া, খুব হাসি হাসি। সে এখন আছে অতি রূপবতী রূপে। তার আশেপাশে কিছুই নেই। প্রথমে ভাবছিলাম বিকট চিৎকার দিই, সেই ভাবনা স্থায়ী হল না। বিকট চিৎকার কেন দেব? আয়না যাকে দেখা যাচ্ছে সে আমার স্ত্রী। কেন এরকম দেখছি তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমার কাছে না থাকলেও ব্যাখ্যা থাকতে হবে। আমার শিক্ষক মিসির আলী সবসময় বলতেন, সব মানুষেরই জীবনে কোনো না কোনো সময় অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তখন সে যুক্তির সিঁড়ি থেকে সরে দাঁড়ায়, নিজেকে সমর্পণ করে রহস্যময়তার কাছে। এই কাজটি কখনো করা যাবে না। আমাদের এগুতে হবে যুক্তির কঠিন পথে। মনে রাখতে হবে প্রকৃতি দাঁড়িয়ে আছে যুক্তির উপর। যুক্তি নেই তো প্রকৃতিও নেই। মিসির আলী স্যার আমার কাছে অতি মানব। তার কথা অবশ্যই অভ্রান্ত। কিন্তু আমি আয়না কি দেখছি? আমি আয়নার ভেতরে আয়না মেয়েটিকে দেখলাম। তুমি এখানে কি করছো? আয়না হাসলো, মাথা সামান্য কাজ করলো। আমি বললাম, আমি তোমার ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝাও। আয়না না সূচক মাথা নাড়ল। তুমি আমাকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছ। এটা তুমি করতে পারো না। ইউ মাস্ট স্পিক আউট। আয়না কথা বলা শুরু করলো। সমস্যা একটাই, আমি তার কোনো কথা শুনতে পাচ্ছি না। তার ঠোঁট নড়ছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। ভয়াবহ অবস্থা। আমি মোমবাতি হাতে বাথরুমের আয়নার কাছে গেলাম। সেই আয়নার ভেতর আমার স্ত্রী বসে আছে, কথা বলছে, কিন্তু আমি কিছুই শুনছি না। মিসির আলীকে ডায়েরি পড়া বন্ধ রাখতে হলো, কারণ ঘরের ভেতর খটাস খটাস শব্দ হচ্ছে। কে যেন ক্যারাম খেলছে। মাজেদের নাক ডাকার আওয়াজ আসছে। সে খেলছে না, এটা বোঝা যায়। তাহলে কি? মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। কদম ফুলের গন্ধ না, কড়া কড়া একটা গন্ধ। মিসির আলী ইচ্ছে করলেই উঁচু হয়ে খাটের ওপাশে কি হচ্ছে তা দেখতে পারতেন। তিনি তা করলেন না। ডায়েরি বন্ধ করে শুয়ে পড়লেন। খটাস খটাস শব্দ হতেই থাকল। মিসির আলী চোখ বন্ধ করলেন। খটাস খটাস শব্দ থেমে গেল। কড়া মিষ্টি গন্ধটাও আর পাওয়া যাচ্ছে না। মিসির আলী ঘুমিয়ে পড়লেন। তার তৃপ্তির ঘুম হল। সকাল 8টা। মিসির আলী বারান্দায় বসে আছেন। তার পায়ের কাছে মাজেদ। ঘুম ভাঙার পর থেকেই সে মিসির আলীর সেবা করার জন্য নানান চেষ্টায় চালিয়ে যাচ্ছেন। কোনো লাভ হচ্ছে না। মিসির আলী সেবা গ্রহণ করতে রাজি হচ্ছেন না। মাজেদ হাল ছাড়ার পাত্র না, সে চালিয়েই যাচ্ছে। পায়ে তেল দিয়ে দিমু স্যার? না, শীতকালে পায়ে তেল দিতে হয়। তেল না দিলে চামড়া ফাইটটা যায়। ফাটুক, পা মালিশ করব, আরাম পাইবেন। আমার আরামের দরকার নেই। সবের আরাম দরকার। নেড়ি কুত্তারও আরাম দরকার, তাই নাকি? যে দেখেন না রোদ উঠলে কুত্তা কেমন রোদ তাপায়? তা ঠিক, গরুর আরাম দরকার। গরু গলাতে যদি আপনি হাতাহাতি করেন, আরামে তার চোখ বন্ধ হয়। মাথা টিপা আমি আপনার এমন আরাম দিব যে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। মিসির আলী বললেন, আমি চোখ খোলা রাখতে চাই। বই পড়ছি তো, চোখ বন্ধ রাখলে তো বই পড়া যাবে না। তাছাড়া আমি গরু না, মানুষ। মাজেদ বলল, কি বই পড়েন? কবিতার বই পড়ি। দিনের শুরুটা কবিতা পড়া ভালো।
কবিতার মধ্যে কি লেখা স্যার? শুনতে ইচ্ছে করে? যে মিসির আলি আবৃত্তি করলেন, 2 roads diverse in a yellow woods, and sorry I couldn't travel both, and be one traveler. Long I stood and looked down one as far as I could, to where it bent in the undergrowth. মাজেদ হা করে কবিতা শুনছে, তার চোখ ভর্তি বিস্ময়। মিসির আলি বললেন, কবিতা কেমন শুনলি? ভালো লেগেছে? যে স্যার ভালো। আরো শুনবি? যে শুন। মাজেদকে কবিতা শোনানো হলো না। চা নিয়ে আয়না আসছে। আয়নাকে দেখেই মাজেদ উঠে দাঁড়ালো, ভীত গলায় বলল, আমি যাই স্যার, পরে আসব। মিসির আলি মনে হয় যে কোনো কারণেই হোক মাজেদ আয়নাকে ভয় পায়। আয়না বলল, চা নিয়ে এসেছি। মিসির আলি বললেন, থ্যাংক ইউ। আয়না বলল, আপনার নাস্তা রেডি হচ্ছে। খাঁটি ঘিয়ে ভাজা চপচপে পরোটা এবং রাজহাঁসের ভুনা মাংস। এত চেষ্টা করেও রাজহাঁসের হাত থেকে রক্ষা পেলেন না। মিসির আলি বললেন, তাই তো দেখছি। আয়না বলল, স্যার আপনার সামনে বসি? মিসির আলি বললেন, আরাম করে বসো এবং কি বলতে চাও বলে ফেলো। আয়না বসতে বসতে বলল, আপনার মানসিক ক্ষমতা দেখে অবাক হচ্ছি। মিসির আলি বললেন, কোন ক্ষমতাটা দেখলে? আয়না বলল, রাতে ক্যারাম খেলার খটাস খটাস ভৌতিক শব্দ হচ্ছে, আপনি নির্বিকার, মাথা উঁচিয়ে দেখারও চেষ্টা করলেন না, ঘুমিয়ে পড়লেন। আপনি ছাড়া অন্য যে কেউ ভয়ে অস্থির হতো, ডাকাডাকি শুরু করত। আপনি একটুও ভয় পাননি। এর কারণ কি স্যার? মিসির আলি বললেন, বেশিরভাগ মানুষ সংশয়বাদী। তাদের ধারণা ভূতপ্রেত থাকলেও থাকতে পারে। আমার মধ্যে এ ধরনের কোনো সংশয় নেই। ক্যারাম খেলার শব্দ কিভাবে হলো? মিসির আলি বললেন, শব্দটা পাশের ঘরে হয়েছে। কেউ একজন খটাস খটাস করে শব্দ করে ক্যারাম খেলছে। সে কেউটা কি? আমি? না, তুমি না, তোমার বাবা। কিভাবে বুঝলেন? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, তোমার বাবা আমাকে আস্তিক বানানোর চেষ্টা করেছেন। পাশের ঘরে খটাস খটাস শব্দ করে আমাকে ভূত দেখানোর মতো ভয় দেখাতে যাচ্ছেন। বাবা এই কাজটা করেছেন, আপনি এত নিশ্চিত হচ্ছেন কিভাবে? মিসির আলি বললেন, সকালে তার সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি জানতে চাইলেন রাতে ঘুম ভালো হয়েছে কিনা। তার গলা ছিল কৌতূহল এবং আগ্রহ। আয়না বলল, এই থেকে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। আপনি অসুস্থ ছিলেন, অতিথি মানুষ। আপনাকে ভালো ঘুম হয়েছে কিনা সেটা কৌতূহল এবং আগ্রহ নিয়ে জানতে চাওয়াটাই তো স্বাভাবিক। মিসির আলি বললেন, যখন ক্যারাম খেলার শব্দ হচ্ছে তখন আমি একটা মিষ্টি গন্ধ পেলাম। আমি চোখ বন্ধ করে শুয়ে পড়ার পর খটাস খটাস শব্দ থেমে গেল। মিষ্টি গন্ধও পাওয়া গেল না। মিষ্টি গন্ধটা জর্দার। তোমার বাবা প্রচুর জর্দা দিয়ে পান খান। এখন কি তুমি আমার ডিডাকশন গ্রহণ করবে? জি স্যার, করব। মিসির আলি বললেন, বডি ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, সেটা কি জানো? না। আমরা মুখে অনেক কথা বলি না, কিন্তু আমাদের শরীর বলে। মনের ভেতরের কথা শরীর প্রকাশ করে দেয়। সকালবেলায় তোমার বাবার বডি ল্যাঙ্গুয়েজ তাকে প্রকাশ করে দিয়েছে। উদাহরণ দিয়ে বুঝাবো? বুঝান। তুমি আমার সামনের চেয়ারে বসেছ, পায়ের উপর পা তুলে বসেছ। পা কিন্তু আমার দিকে না, যেদিক থেকে এসেছে সেদিকে রাখা। এর অর্থ তুমি আমার সামনে বসে থাকতে চাচ্ছ না, চলে যেতে চাচ্ছ। আয়না অবাক হলো, ভালোই অবাক হলো। মিসির আলি বললেন, তুমি এখন তোমার বসার অবস্থা একটু বদলাচ্ছ। মাথা সামান্য নিচু করে উপরের দিকে তাকাচ্ছ। মাথা নিচু করে যখন কোনো মেয়ে উপরের দিকে তাকায় তখন তার চোখ বড় দেখা যায় এবং তার মধ্যে সামান্য হলেও খুকি ভাব আসে। তুমি এই ভাবটা নিয়ে এসে আমাকে বলার চেষ্টা করছো যে আমি যা বলছি তা সত্যি। আরো উদাহরণ দেব? দিন। তোমার বাবা যখন সিগারেট খান তখন উপরের দিকে ধোঁয়া ছাড়েন। তুমি যখন সামনে থাকো তখন মেঝের দিকে ছাড়েন। এর অর্থ তুমি সামনে থাকলে তার কনফিডেন্স লেভেল নেমে যায়। আমাদের মন অনেক কিছু বলতে চায় না, কিন্তু শরীর বলে দেয়। আয়না বলল, আপনি বুদ্ধিমান। মিসির আলি বললেন,
আমার বুদ্ধি আর 10 জন মানুষের মতোই। আমার সুবিধা হচ্ছে আমি বুদ্ধি ব্যবহার করি, অন্যরা করে না বা করতে চায় না। আয়না বলল, আপনি কি আপনার ছাত্রের লেখা ডায়েরিটা পড়েছেন? 10 পৃষ্ঠার মতো পড়েছি, স্লো রিডার। কারণ কি জানো? কারণ হচ্ছে লেখা থেকে আমি ধরার চেষ্টা করি লেখার বাইরে কি লেখা আছে তা। লেখার মধ্যেও বডি ল্যাঙ্গুয়েজ আছে। আয়না বলল, যে 10 পৃষ্ঠা পড়েছেন সেখানে লেখার বাইরে কি লেখা আছে? মিসির আলী বললেন, লেখার বাইরে লেখা আছে যে স্বামী স্ত্রী হিসেবে বাস করছো, কিন্তু তোমাদের ভেতর শারীরিক কোনো সম্পর্ক হয়নি। কিভাবে ধরলাম বলবো না? চলুন নাস্তা খেতে যাই। নাস্তার টেবিলে হেডমাস্টার সাহেব একটি আনন্দ সংবাদ দিলেন। রাজ্য জয় করে ফেলেছেন এমন ভঙ্গিতে বললেন, ভাই সাহেব, গুড নিউজ, গজার মাছ পাওয়া গেছে। ইনশাল্লাহ আজ রাতে আপনাকে ভূত দেখাতে পারব। মিসির আলী হাসলেন। হেডমাস্টার বললেন, আপনার অবিশ্বাস আজ পুরোপুরি দূর হবে। মিসির আলী বললেন, অবিশ্বাসী মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো একটা অবিশ্বাস দূর হলে অন্য অবিশ্বাসের সৃষ্টি হয়। আজ সব ভেঙে চুরে দেব। খড়ের আগুনে সামান্য লবণ দিয়ে গজার মাছ পুরা হবে। মিসির আলী বললেন, সেই মাছ কি আমরা জঙ্গলে রেখে আসবো? হেডমাস্টার সাহেব বললেন, না, মাছ ঘরে রেখে দেব, তারপর দেখবেন কি হয়। কি হবার সম্ভাবনা? পোড়া মাছের লোভে ভূত প্রেত বাড়ির চারদিকে ঘোরাঘুরি শুরু করবে। আয়না বলল, বাবা, ভূতের আলাপ থাকো। দিনের বেলা ভূতের আলাপ শুনতে খুব একটা ভালো লাগে না। সন্ধ্যা হোক, তারপর শুরু করো। নাস্তা খাবার পর আমি স্যারকে নিয়ে বেড়াতে বের হব। তুমি কি যাবে আমাদের সঙ্গে? আরে পাগল হয়েছিস? গজার মাছ পোড়ানোর ব্যবস্থা করতে হবে না? মাছ পোড়ানোর টেকনিক আছে, আগুনে ফেলে দিলেই হয় না। আয়না মিসির আলীকে নিয়ে বটগাছের কাছে এলো। সে কাঁধে ঝুলিয়ে পাটের ব্যাগ এনেছে। সেখান থেকে ক্যামেরা বের করে বলল, বটগাছের ছবি তুলতে চেয়েছিলেন, ছবি তুলুন। মিসির আলীর হাতে ক্যামেরা দিলেন। একবারও জানতে চাইলেন না তিনি যে ছবি তুলতে চেয়েছেন সেটা আয়না জানল কিভাবে। মাছরাঙার ছবি তুলুন। মিসির আলী মাছরাঙার ছবি তুললেন। তারপর বললেন, তোমার একটা ছবি কি তুলে দেব? আয়না নাসূচক মাথা নাড়ল। মিসির আলী বললেন, তুমি এখন মুখের ভাষায় না বলনি, শরীরের ভাষায় মাথা নেড়ে না বলেছ। শরীরের এই ভাষাটা আমরা সবাই জানি। এই ভাষার উৎপত্তি কিভাবে জানো? জানি না। জানতে চাও? চাই। মিসির আলী বললেন, না বলার এই শারীরিক ভাষা তৈরি হয়েছে আমাদের শৈশবে। একটা শিশুকে মা খাওয়াচ্ছে, সে কথা বলা শিখেনি, তার পেট ভর্তি হয়ে গেছে, সে এবার খাবে না। তখন তার মুখের কাছে খাবার নিলে সে মুখ সরিয়ে নেবে। যেখানে মুখ সরিয়েছে সেখানে খাবার নিলে মুখ আরেক দিকে সরাবে। না সূচক মাথা নাড়ানাড়ি চলতেই থাকবে। বুঝতে পারছো? পারছি এবং অবাক হচ্ছি। আমি যে তোমাকে ইচ্ছে করে অবাক করতে চাচ্ছি সেটা বুঝতে পারছো? পারছি। কেন তোমাকে অবাক করতে চাচ্ছি সেটা বুঝতে পারছো? বুঝতে পারছি না এবং বুঝতে চাচ্ছিও না। স্যার, আপনি আর কতদিন থাকবেন? পরশু চলে যাব। যে মিশন নিয়ে এসেছিলেন সেটা কমপ্লিট হয়েছে? মোটামুটি হয়েছে। আয়না মেয়েটির রহস্য ধরে ফেলেছেন? অনেকখানি ধরেছি। তুমি নিজে তোমার সম্পর্কে যা লিখেছ তা যদি পড়তে দাও তাহলে পুরোটাই বুঝতে পারবো। দিবে? আয়না স্পষ্ট গলায় বলল, না। মিসির আলী বললেন, চলো বসি। আয়না ক্লান্ত গলায় বলল, চলুন। দুজন চুপচাপ বসা। মিসির আলী নদীর দিকে তাকিয়ে আছেন। আয়না দুঃখী দুঃখী ভঙ্গিতে মিসির আলীর দিকে তাকিয়ে আছেন। কেউ কোনো কথা বলছে না। মিসির আলী বললেন, চুপচাপ বসে না থেকে গল্প করো। আয়না বলল, আপনি গল্প করুন, আমি শুনি। কি গল্প শুনতে চাও? আয়না বলল, আপনার ছাত্রের কাছে শুনেছি আপনার একটা ফাইল আছে, সেখানে যেসব রহস্যের আপনি মীমাংসা করতে পারেননি সেই সব অমীমাংসিত রহস্যের কথা লেখা। ঠিকই শুনেছ। সেসব গল্পের একটা শোনান। আপনার ব্যর্থতার গল্প শুনি। নাকি আপনার আপত্তি আছে? কোনো আপত্তি নেই, বরং আগ্রহ আছে। আমি রহস্য ভেদ করতে পারিনি, অন্য একজন পারবে। সে একজন তুমিও হতে পারো। গল্প শুরু করুন।
মিসির আলী শুরু করলেন, বছর 15 আগের কথা। আমার কাছে একটা কিশোরী মেয়ে এসেছে, 14-15 বছরের বয়স। সে একা আসেনি, তার মা তাকে নিয়ে এসেছে। মেয়েটার নাম নসীন। তার নাকি ভয়ঙ্কর এক সমস্যা। আমি তার সমস্যার সমাধান দেব, এই মা মেয়ে দুজনের আশা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করি। আমার নিজের একটা ছোট্ট কামরা আছে। ক্লাসের শেষে সেখানে বসে পড়াশোনা করি। মেয়ে এবং মেয়ের মা সেখানেই বসেছে। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, কি সমস্যা গো মা? মেয়ে ভীত চোখে মার দিকে তাকালো। সে তার সমস্যা নিজের মুখে বলতে চায় না, মাকে দিয়ে বলাতে চায়। তার মা বললেন, নসীন কি যেন দেখে। আমি বললাম, কি দেখো? নসীন আবার তার মার দিকে তাকালো। আমি বললাম, তোমার সমস্যা তোমাকেই বলতে হবে, খোলাখুলি বলতে হবে, এবং আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। তুমি পড়াশোনা কেমন? ভালো। সায়েন্স গ্রুপ? জি। এই তো কথা বলতে পারছো, এখন সমস্যা বলা শুরু করো। কোক বা পেপসি খাবে? আনিয়ে দেব? না। শোনো নসীন, তুমি পেপসি বা কোক খেতে চাচ্ছ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ তাই বলছে। তুমি মুখ খুলে বলছো না, আমি আনিয়ে দিচ্ছি। কি আনতে বলবো সেটা বলো, কোক নাকি 7 আপ? 7 আপ। আমি 7 আপ আনাতে বেয়ারাকে পাঠালাম। নসীন অনেকখানি সহজ হলো। সে হাত মুঠি করে বসেছিলেন। হাতের মুঠি সামান্য আলগা করল। কেউ যখন কিছু বলতে চায় না, তখন তার হাত মুষ্টিবদ্ধ করে রাখে। 7 আপের গ্লাসে চুমুক দিয়ে নসীন তার সমস্যাটা বলল। সে নাকি খুব ছোটবেলা থেকেই জন্তুর মতো একটা কিছু দেখে। জন্তুটা থাকে মানুষের পেছনে, সব মানুষের পেছনে না, যারা অল্প দিনের মধ্যে মারা যাবে তাদের পেছনে। জন্তুটা দেখতে কিছুটা মানুষের মতো, তবে মুখটা গরুর মুখের মতো লম্বা। তাদের চোখও গরুর চোখের মতো। সেই চোখের মণি কখনো স্থির না, সবসময় ঘুরছে। জন্তুর গা থেকে কাঠ পোড়ানো গন্ধ আসে। তার হাত পা মানুষের মতো, শুধু হাতের আঙুল অস্বাভাবিক লম্বা। নসীনের মা বললেন, মেয়ে যা বলছে সবই সত্য। আমাদের যেসব আত্মীয় স্বজন মারা গেছেন, তাদের প্রত্যেকের পেছনে সেই জন্তু দেখে ভয়ে অস্থির হয়ে কান্নাকাটি করেছে। যাদের পেছনে সেই জন্তু দেখেছে, তারা প্রত্যেকেই 7 থেকে 10 দিনের ভেতর মারা গেছেন। আমি বললাম, নসীন জন্তুটার সাইজ কত, অর্থাৎ কত লম্বা? নসীন বলল, যার পেছনে সে দাঁড়ায় তার চেয়ে সে 1 ফুটের মতো লম্বা হয়। তার মাথার উপর দিয়ে জন্তুটার মাথা দেখা যায়। জন্তুটা গায়ের সঙ্গে গা লাগিয়ে থাকে। জন্তুটার গায়ে কাপড় দেখেছ? সে দেখতে মানুষের মতো। মানুষ জামা কাপড় পরে, জন্তুটা কি পরেছে? নসীন এই প্রশ্নের জবাব দিল না, চোখ নামিয়ে টেবিলের দিকে তাকিয়ে রইল। আমি তাকে নিয়ে সেদিনই ঢাকা মেডিকেল কলেজে গেলাম। তাকে বললাম, তুমি আমাকে 7 জন রোগী দেখাও যাদের পেছনে ওই জন্তু দাঁড়িয়ে আছে। নসীন দেখালো। আমি রোগীর নাম ধাম লিখে চলে এলাম। নসীনকে বললাম, পরে তোমার সঙ্গে যোগাযোগ করব। আশ্চর্য হলেও সত্যি 7 জন রোগী 10 দিনের মাথায় মারা গেল। নসীনকে নিয়ে এই পরীক্ষা আরো 2টা হাসপাতালে করলাম। তার একটি হচ্ছে আজিমপুর সরকারি মেটার্নিটি ক্লিনিক, যেখানে অনেক সময় মা এবং নবজাতক দুজনেই মারা যায়। নসীন তাও ঠিকঠাক মতো বলতে পারল। সে বলল, যেসব রোগী বিছানায় শুয়ে থাকে, জন্তু তার পাশে শুয়ে থাকে। বেশিরভাগ সময় গলা জড়িয়ে ধরে শুয়ে থাকে। নবজাতক শিশুর সঙ্গে যে জন্তুটা শুয়ে থাকে, সেই জন্তুটার সাইজ শিশুর চেয়ে সামান্য বড়। আমি একটা হাইপোথিসিস দাঁড় করালাম। জটিল কিছু না, সামান্য ব্যাখ্যা। মেয়েটি কোনো বিশেষ উপায়ে মানুষের মৃত্যু সেন্স ধরতে পারে, হয়তো কোনো গন্ধ পায় বা এই ধরনের কিছু। মৃত্যু সেন্স করার পরপরই তার ব্রেইন একটা কাল্পনিক ভয়ঙ্কর জন্তুর মূর্তি তৈরি করে। তার ভেতর ইলিউশন তৈরি হয় যে সে জন্তুটাকে দেখছে। পাশাপাশি আরেকটা হাইপোথিসিস দাঁড় করালাম। এই হাইপোথিসিসে মেয়েটির ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। পুরো ভবিষ্যৎ না, 10-12 দিনের ভবিষ্যৎ। এর মধ্যে যারা মারা যাবে সে জানে। তাদের পেছনে জন্তু কল্পনা করে নেয়। আমি প্রায় 1 বছর এই ব্যাপারটা নিয়ে ভাবলাম। প্যারানর্মাল ভুবনে নসীনের মতো আর কোনো উদাহরণ আছে কিনা জানার চেষ্টা করলাম। অতি প্রাকৃত বিষয় নিয়ে যারা গবেষণা করেন
তাদের অনেকের সঙ্গে যোগাযোগ করলাম। তখন ইন্টারনেট শুরু হয়নি। অনেক চিঠিপত্র চালাচালি করতে হলো। বলিভিয়ার এক বৃদ্ধের খোঁজ পাওয়া গেল যে মানুষের মৃত্যুর দিনক্ষণ বলতে পারে, তবে সে কোনো জন্তু দেখে না। তার নাম সিমন ডি শান। যখন ভাবছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করব, হঠাৎ খবর পেলাম নসীন তার নিজের পেছনে একটা জন্তু দেখছে। মিসির বললেন, আজ এ পর্যন্ত, বাকিটা অন্য সময় বলবো। আয়না বলল, অন্য সময় বলবেন মানে? এখনই গল্প শেষ করবেন। গল্প শেষ না করে উঠতে পারবেন না। মিসির উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, কেন পারবো না বলো? তুমি সবার উপর প্রভাব খাটাচ্ছ, আমার উপরও প্রভাব ফেলতে চাচ্ছ। আমাকে এই চক্র থেকে বের হতে হবে। তুমি ফুটবল খেলতে এসে বল রাখছো নিজের পায়ে, তা তো হবে না। বল নিয়ে আসতে হবে আমার নিজের কোর্টে। আয়না বলল, গল্পের শেষটা খুব জানতে ইচ্ছে করছে। কোনো এক সময় অবশ্যই জানবে। সেটা কখন? আজ? মিসির বললেন, জানি না। তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন। আয়না আসছেন না। সে তার জায়গাতেই বসে আছে, তাকিয়ে আছে মিসির আলির দিকে। তার চেহারা বিষণ্ণ। কেঁদে ফেলার আগে অনেক তরুণীকে সেরকম দেখায়, তাকে সেরকম দেখালো। মিসির আলির মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। তিনি বললেন, আয়না এসো, গল্পের শেষটা শুনে যাও। বাড়ির দিকে যেতে যেতে গল্পটা করি। আয়না প্রায় দৌড়ে এলো। মিসির আলি ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে এগোচ্ছে এবং গল্প করছেন। আয়না কান পেতে আছে। বুঝতেই পারছো, নসীন মেয়েটির বাড়িতে কান্নার সীমা রইল না। তখনই তাকে ডাক্তারের কাছে নেওয়া হলো। যদি কোনো রোগ ধরা পড়ে, তার চিকিৎসা যেন শুরু হয়। পুরো মেডিকেল চেক আপ। নসীনের বাবা নিজেও একজন ডাক্তার, পিজিতে কাজ করেন। মেডিকেল চেক আপে খারাপ ধরনের জন্ডিস ধরা পড়ল, হেপাটাইটিস সি বা ডি, এই টাইপের কিছু। সুস্থ সবল মেয়ে দেখতে দেখতে মরার মতো হয়ে গেল। তাকে ভর্তি করা হলো পিজি হাসপাতালে। মেডিকেল বোর্ড বসল। নসীনের অবস্থা দ্রুত খারাপ হওয়া শুরু করল। বেশিরভাগ সময় সে চোখ বন্ধ করে থাকে, ঘরের আলো সহ্য করতে পারে না। এক রাতে নসীন তার মাকে বলল, জন্তুটা তার সামনে চলে এসেছে, বসে আছে হাসপাতালের বিছানার পাশে। নসীনকে অদ্ভুত ভাষায় কি সব বলে, নসীন বুঝতে পারে না। আমি প্রতিদিনই নসীনকে দেখতে যাই। তাকে সান্ত্বনা দেওয়া বা প্রবোধ দেওয়ার কিছু নেই। আমি যাই ব্যাপারটা বুঝতে। নসীনকে নানান প্রশ্ন করি। সে প্রতিটা প্রশ্নের জবাব দেয়, জবাব দিয়ে কাঁদে। নসীন, জন্তুটা এখন কোথায়? আমার সামনে। কি করছে? আঙুল নেড়ে নেড়ে কি যেন বলছে। তুমি হাত ইশারায় তাকে চলে যেতে বলো। নসীন হাত ইশারায় চলে যেতে বলল। মুখে বলল, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি বললাম, নসীন, এখন জন্তুটা কি করছে? হাসছে। জন্তুটা হাসতে পারে? পারে। অষ্টম দিনে নসীনের মা আমাকে টেলিফোন করে আসতে বলল। বিশেষ একটা ঘটনা নাকি ঘটেছে। আমি তৎক্ষণাৎ হাসপাতালে উপস্থিত হলাম। নসীন আতশোয়া হয়ে আছে। তার হাতে কি যেন আছে। সে দুই হাতে সেটা আড়াল করতে চাইছে। আঙুলের ফাঁক দিয়ে সবুজ রঙের কি যেন একটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো গাছের কষ। আমি বললাম, কি ব্যাপার? নসীন জানালো, জন্তুটা তাকে ঘণ্টাখানিক আগে এটা দিয়েছে এবং খেতে বলেছে। বারবার ইশারা করছে মুখে দিতে। সে কি করবে বুঝতে পারছে না। আমি বললাম, কখন দিয়ে গেল? নসীন বলল, কখন দিয়েছে আমি জানি না, ঘুমাচ্ছিলাম। হঠাৎ জেগে দেখি জেলির মতো এই জিনিসটা আমার হাতে। জন্তুটা বিছানার পাশে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে আমাকে খেতে বলছে। চাচা, আমি কি খাবো? আমি কি বলবো বুঝতে পারছি না। জন্তুর ব্যাপারটাই নিতে পারছি না। সে খাবার এনে দিচ্ছে, এটা কিভাবে নেব? বারবার মনে হচ্ছে হাসপাতালে কোনো নার্স বা অ্যাসিস্ট্যান্ট মেয়েটির হাতে এটা দিয়েছে। টুথপেস্ট হবার সম্ভাবনা। দেখতে সেরকমই। নসীন বলল, কেউ খেতে দিচ্ছে না, সবাই বলছে খেলেই আমি মরে যাব। জন্তুটা আমাকে তাড়াতাড়ি মরার জন্য এটা এনে দিয়েছে। আমি বললাম, তোমার মনে যা চায় তাই করো। কিছু বিষয় সিদ্ধান্ত নিজেকে নিতে হয়। তবে আমি তোমার জায়গায় হলে হয়তো খেয়ে ফেলতাম। নসীন হঠাৎ জিনিসটা মুখে দিয়ে মুখ বিকৃত করে গিলে ফেলল এবং চোখ বড় বড় করে বলল,
জন্তুটা দরজা দিয়ে চলে যাচ্ছে। নসীনের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। সে অতি দ্রুত সুস্থ হয়ে ওঠে। তার বিয়ে হয় একজন মেরিন ইঞ্জিনিয়ারের সঙ্গে। তার নিজের জন্তুটাকে চলে যেতে দেখার পর জন্তু দেখার রোগটা পুরোপুরি সেরে যায়। এই হচ্ছে অমীমাংসিত রহস্যের গল্প। আয়না বলল, সব রহস্যের মীমাংসা না হয় ভালো, তাই বুঝি? জি তাই। সব রহস্যের মীমাংসা হয়ে গেলে পৃথিবী সাধারণ হয়ে যাবে। আমি চাই না আপনি আমার রহস্যের মীমাংসা করেন। তুমি নিজে কি তোমার রহস্যের মীমাংসা করেছ? যদি করে ফেলো তাহলেই হবে। পোড়া গজার মাছ ভূত প্রেতকে খাওয়ানোর প্রকল্প বাতিল হয়ে গেল। ঘটনা একরকম, খড়ের গাদায় আগুন দিয়ে লবণ মাখানো গজার মাছ ঢোকানো হবে। প্রস্তুতি সম্পন্ন আগুন দেওয়া হয়েছে। খড় ভেজা বলে আগুন ঠিকমতো জ্বলছে না। একজন গেছে কেরোসিন আনতে। হেডমাস্টার সাহেব বলেছেন, কেরোসিন দিয়ে আগুন ধরালে চলবে না। গাছে কেরোসিনের গন্ধ থাকলে ভূত সেই মাছ খাবে না। অল্প আগুনেই মাছ পোড়ানো শুরু হোক। দুজন মিলে মাছটাকে আগুনে রাখতে যাচ্ছে, তখন বনের ভেতর থেকে ভয়াল দর্শন এক কুকুর বের হয়ে এলো। লাঠি নিয়ে একজন কুকুরটাকে তাড়া করতে গেল। কুকুরটা তার পায়ে কামড়ে ধরল। তখন বনের ভেতর থেকে আরো দুটো কুকুর বের হল। তারা ঝাঁপিয়ে পড়ল মাছের ওপর। কুকুরের তাড়া খেয়ে হেডমাস্টার সাহেব উল্টে পড়লেন, পা মচকালেন। মাছ ধরার সঙ্গে সংশ্লিষ্ট 4 জনের ভেতরে 3 জনই কুকুরের কামড় খেল। হেডমাস্টার সাহেব কোনো ক্রমে রক্ষা পেলেন। রাত বাড়ার পর শুরু হলো আরেক উপদ্রব। কুকুর 3টা হেডমাস্টার সাহেবের বাড়ির চারদিকে চক্রাকারে ঘুরতে শুরু করল। মাঝে মাঝে তারা থামে। তখন 3 জনই একসঙ্গে ঘেউ ঘেউ করতে থাকে। হেডমাস্টার সাহেব মিসির আলীকে বললেন, অবস্থা কিছু বুঝলেন? মিসির আলী বললেন, না। 3 কুকুর হচ্ছে ওই জিনিস। কি জিনিস? খারাপ জিনিস। কুকুরের বেশ ধরে এসেছে। ভূতপ্রেত? অবশ্যই। এদের আচার আচরণ দেখে বুঝতে পারছেন না? মিসির আলী বললেন, ভূতপ্রেত কুকুরের বেশ ধরে আসবে কেন? হেডমাস্টার সাহেব বললেন, ভয় দেখানোর জন্য এসেছে। মিসির আলী বললেন, ভয় দেখানোর জন্য আরো ভয়ঙ্কর কিছুর বেশ ধরে থাকা উচিত। যেমন ধরুন চিতাবাঘ। এর যে কুকুর না অন্য কিছু, তা আপনি বিশ্বাস করছেন না? মিসির আলী বললেন, না। আপনার কাছে বন্দুক থাকলে আমি বলতাম একটা কুকুর গুলি করে মারতে, তাহলে আপনি ভূত মারার দুর্লভ সম্মান পেতেন। ভাই, আপনার কাছে কি বন্দুক আছে? না, বন্দুক নাই। বন্দুক থাকলেও আমি গুলি করতাম না। ভূত প্রেতের সাথে বিবাদে যাওয়ার কোনো মানে হয় না। এদের খেপিয়ে দিলে সমস্যা আছে। সমানে সমানে বিবাদ চলে, অসমানের বিবাদ চলে না। ভূতদের ক্ষমতা কি আমাদের চেয়ে বেশি? অবশ্যই বেশি। যারা অদৃশ্য তাদের ক্ষমতা বেশি তো হবেই। মানুষ চাঁদে যাওয়া নিয়ে কত হইচই করল। খোঁজ নিয়ে জানা যাবে ভূতপ্রেত মানুষের অনেক আগেই চাঁদ, মঙ্গল গ্রহ সব জায়গায় বসতি করেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তাদের রকেট লাগে না। কুকুর 3টার কারণে মিসির আলী রাতের খাবারের হাত থেকে বেঁচে গেলেন। দোতলা থেকে কেউ নামতে সাহস পেল না। পরিবারের সবাই অভুক্ত থেকে গেল। রাত অনেক হয়েছে। বারান্দায় বসে মিসির আলী কুকুরের কাণ্ড কারখানা দেখছেন। আয়না এসে পাশে বসতে বসতে বলল, কুকুর 3টা কি কাণ্ড করছে দেখছেন, তাই না? মিসির আলী বললেন, হ্যাঁ দেখছি। আয়না বলল, এই বাড়ির চারপাশে তাদের ঘুরঘুর করার কি আছে? গজার মাছ পুরানোর আয়োজন এই বাড়ি থেকে করা হয়েছে। এই তথ্য কুকুরদের জানার কথা না। স্যার, আপনি তো অনেক বিষয় জানেন, কুকুর বিষয়ে কি জানেন? মিসির আলী বললেন, তেমন কিছু জানি না। আমার বিষয় মানুষের সাইকোলজি, কুকুরের সাইকোলজি না। তবে একটা বিষয় জানি, কুকুর মিষ্টির স্বাদ জানে না। জিহ্বায় যে টেস্ট বার্ড মিষ্টির স্বাদ টের পায়, সে টেস্ট বার্ড কুকুরের নেই। তাকে রসগোল্লা দিয়ে দেখো, সে খাবে না। আয়না বলল, স্যার, আপনি তো সব বিষয়ে একটা হাইপোথিসিস দাঁড় করিয়ে ফেলেন। কুকুর 3টা সম্পর্কে আপনার হাইপোথিসিস কি? মিসির আলী বললেন, সহজ হাইপোথিসিস আছে। কুকুর মানুষের ভয় টের পায়। যে কুকুরকে ভয় পায়, কুকুর তাকেই তাড়া করে। তোমার বাবা প্রচন্ড ভয় পেয়েছে। কুকুর 3টা ভয় ধরে ধরেই এখানে এসেছে। তোমার বাবা যখন ঘুমিয়ে পড়বে, ওরা চলে যাবে। আয়না বলল, আপনার কি একবারও মনে হয়নি কুকুর 3টি এখানে আসার পেছনে আমার ভূমিকা আছে? মানুষকে যে প্রভাবিত করতে পারে, সে তো কুকুরকেও করতে পারে। মিসির আলী বললেন,
তোমার সঙ্গে এই বাড়িতে কুকুর আসার কোনো সম্পর্ক নেই। কুকুর তিনটার কারণে তোমাদের বাড়ির সব মানুষ না খেয়ে আছে। এই কাজটা তো তুমি হতে দেবে না। তুমি কুকুর এনে থাকলে তাদের বিদায় করে দিতে, সেটা তুমি করনি। তুমি নিজেও অভুক্ত। আয়না বলল, স্যার, রেলিং ধরে একটু দাঁড়ান, আমি এদের বিদায় করে দিচ্ছি। এরা একজন একজন করে উঠে চলে যাবে আর ফেরত আসবে না। মিসির আলী রেলিং ধরে দাঁড়ালেন। কুকুর তিনটা এক লাইনে হিজ মাস্টার ভয়েসের মতো থাবা গেড়ে বসে আছে। একটা কুকুর হঠাৎ একটু নড়ে চড়ে উঠল, তারপরেই ছুটে চলে গেল। বাকি দুটো আগের মতোই বসা। এখন আরেকটা চলে গেল। তারও কিছুক্ষণ পর গেল তৃতীয়টা। মিসির আলী আয়নার দিকে তাকিয়ে বললেন, ভালো দেখিয়েছ, আই এম ইমপ্রেসড। তরিকুল ইসলামের বিরাট সমস্যা হয়েছে। হঠাৎ করে কুকুর ভীতি তাকে কাবু করে ফেলেছে। দোতলা থেকে তিনি নামতে পারছেন না। তার মনে হচ্ছে একতলায় নামলেই 3 দিক থেকে 3টা কুকুর এসে তার উপর ঝাঁপিয়ে পড়বে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে তিনি স্বস্তি পাচ্ছেন না। কুকুরের খোঁজে এদিক ওদিক দেখছেন। কালো রঙের কিছু দেখলেই তার বুক ধরফর করে, কপালে ঘাম হচ্ছে। কেন তিনি এত ভয় পাচ্ছেন নিজেও বুঝতে পারছেন না। ভয়টা সময়ের সঙ্গে বাড়ছে। সকাল 10টা। তিনি নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছেন, কারণ এখন তার মনে হচ্ছে 3টা কুকুর সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসবে। তারা আজ দিনের মধ্যে একটা ঘটনা ঘটাবে। তরিকুল ইসলামের ইচ্ছা করছে এই অঞ্চল ছেড়ে দূরে কোথাও চলে যেতে, বড় কোনো শহরে যেখানে কুকুরের উৎপাত নেই। তরিকুল ইসলামের দরজায় টোকা পড়েছে। দরজায় টোকা দেওয়ার ক্ষমতা নেই, তারপরেও তিনি ভীত গলায় বললেন, কে? আমি মিসির আলী, দরজা খুলুন, আমি আপনার কুকুর ভীতি সারিয়ে দিচ্ছি। কিভাবে? হিপনোটিক সাজেশন বলে একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে। তরিকুল ইসলাম বললেন, কোনো পদ্ধতিতে কিছু হবে না ভাই, তাবিজ কবচ লাগবে। মিসির আলী বললেন, হিপনোটিক পদ্ধতি কাজ না করলে অবশ্যই তাবিজ কবচে যাওয়া হবে। আগে দেখি কাজ করে কিনা। দরজা খুলুন। সিঁড়ির গোড়ায় আমি মাজেদকে লাঠি হাতে দাঁড় করিয়ে দিয়েছি। কুকুর সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, বাড়ি দিয়ে কোমর ভেঙে দেবে। তরিকুল ইসলাম দরজা খুললেন। কাতর গলায় বললেন, কাল সারা রাত জেগেছিলাম, 1 সেকেন্ডের জন্য চোখের পাতা এক করতে পারিনি। শেষ রাতে একটু ঝিমুনির মতো এসেছে, তখন স্বপ্ন দেখি 2টা কুকুর আমার 2 পা কামড় দিয়ে ধরে আছে, আর বড়টা ছিঁড়ে ছিঁড়ে আমার পেটের নাড়িভুড়ি খাচ্ছে। মিসির আলী বললেন, শান্ত হন তো ভাই, দেখি সমস্যার সমাধান করা যায় কিনা। তরিকুল ইসলাম চিন্তিত ভঙ্গিতে মেঝেতে বসে আছেন। তার 3 ফিট সামনে মিসির আলী। মিসির আলী হাতে পকেট ঘড়ির চেইনের মাথায় ঘড়ি। তিনি ঘড়িটা পেন্ডুলামের মতো সামান্য দুলাচ্ছে। তাদের বাঁদিকে খাটের উপর আয়না বসে আছে। আয়নার চোখে তীব্র কৌতূহল। আয়নার পাশেই তার মা। ঘোমটা টেনে তিনি নিজেকে আড়াল করছেন। মহিলা কিছুটা ভয় পাচ্ছেন। তিনি এক হাতে মেয়েকে শক্ত করে ধরে আছেন। মিসির আলী বললেন, হেডমাস্টার সাহেব। জি? আপনি সারা রাত ঘুমাননি, এখন আপনার ঘুম পাচ্ছে। ঘুমে চোখের পাতা বন্ধ হয়ে আসছে। জি। আপনি কল্পনা করুন, নতুন একটা জায়গায় বেড়াতে গেছেন। জায়গাটা ফাঁকা, গাছপালা ছাড়ার কিছু নেই। জায়গাটা কি কল্পনায় দেখতে পাচ্ছেন? চোখ বন্ধ করে কল্পনা করুন। তরিকুল ইসলাম চোখ বন্ধ করে গার্হ স্বরে বলল, দেখতে পাচ্ছি। জায়গাটা কেমন একটু বলুন তো? সুন্দর, খুব সুন্দর। ফুলের বাগান আছে, ঠান্ডা বাতাস কি বইছে? হ্যাঁ। ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। একটা পুরনো কাঠের বাড়ি দেখতে পাচ্ছেন? জি। দোতলা বাড়ি না? হ্যাঁ। খুঁজে দেখুন দোতলায় ওঠার সিঁড়ি আছে কিনা। সিঁড়িটা বের করুন। আচ্ছা, সিঁড়ি খুঁজে বের করে আমাকে বলুন। সিঁড়ি পেয়েছেন? পেয়েছি। এখন সিঁড়ি বেয়ে উঠতে শুরু করুন। একটা ধাপ উঠবেন আর আপনার চোখ গাঢ় হতে থাকবে। 7ম ধাপে উঠে গভীর ঘুমে আপনি তলিয়ে যাবেন। উঠতে শুরু করুন। 1ম ধাপ উঠেছেন? জি, উঠেছি। 2য় ধাপ? হ্যাঁ। ঘুম পাচ্ছে? হ্যাঁ। 3য়? হ্যাঁ। আপনার শরীর ভারী হয়ে গেছে, আপনার পা তুলতেও কষ্ট হচ্ছে। 4র্থ ধাপ? উঠেছেন?
চতুর্থ, পঞ্চম এবং সপ্তম ধাপ উঠবেন এবং আস্তে আস্তে ঘুমিয়ে পড়বেন। আপনি পা দিয়েছেন সপ্তম ধাপে। তরিকুল ইসলাম বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। তার মাথা সামনের দিকে সামান্য ঝুঁকে এসেছে। আয়না অপলক তাকিয়ে আছে। মিসির আলি বললেন, তরিকুল ইসলাম সাহেব। জি। ঘুমোচ্ছেন? জি। আপনার কেমন লাগছে? ভালো। আমি দুবার হাততালি দেব। তালির শব্দে আপনার ঘুম ভাঙবে। ঘুম ভাঙার পর আপনি কুকুর ভয় পাবেন না। কুকুর ভীতি আপনার পুরোপুরি দূর হবে। মিসির আলি দুবার হাততালি দিলেন। তরিকুল ইসলাম চোখ মিললেন, এদিক ওদিকে তাকাতে লাগলেন। আয়না বলল, বাবা, কুকুরের ভয়টা কি গেছে? তরিকুল ইসলাম বললেন, কুকুরের কিসের ভয়? আয়না বলল, তুমি স্যারের জন্য মাছ কিনতে যাবেন? তরিকুল ইসলাম বলল, এখনই যাচ্ছি। তিনি উঠে দাঁড়ালেন। স্বাভাবিক ভঙ্গিতে একতলায় নামলেন এবং মাছের সন্ধানে বের হয়ে গেলেন। কুকুর ভীতি এখন আর তার নেই। কদম গাছের নিচে বেতের চেয়ার পাতা হয়েছে। আজ কুয়াশা কম। মিসির আলি ছাত্রের ডায়েরি নিয়ে বসেছেন। তাকে চা দেওয়া হয়েছে। চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মাজেদ অসাধ্য সাধন করেছে। সে মিসির আলির চুল টেনে দিচ্ছে। খুবই আশ্চর্যের ব্যাপার, মিসির আলির ভালো লাগছে। ঘুম ঘুম ভাব হচ্ছে। মিসির আলি মাজেদের সঙ্গে গল্প করছেন। মাজেদ মিয়া? জি স্যার। চুল টানা কোথায় শিখেছ? মাজেদ বলল, লেখাপড়া শিখা লাগে, এগুলা শিখা লাগে না। কিছু একটা শিখা তো উচিত। লেখাপড়াটা শিখো। আপনি বললে শিখব। তার সমস্যা আছে। কি সমস্যা? বেতন দেওয়া লাগে। মা একবার আমার স্কুলে দিতে চাইল, বাপজান তারে দিল দাবার। দাবর কি? বড় ধমকরে বলে দাবর। দাবর দিয়ে কি বলল? বাপজান বলল, এই বান্দি, স্কুলে যে দিবি পোলার বেতন দিব কে? তোর বাপে দিব? নিজের স্ত্রীকে বান্দি বলা এটা কেমন কথা? মাজেদ বলল, আমার বাপজানের মতো যারা গরিব তার পরিবারের বান্দি বললে দোষ হয় না। মিসির আলি বললেন, তোমার অনেক বুদ্ধি। তোমাকে পড়াশোনা করতেই হবে। বেতন আমি দেব, ঠিক আছে? যে ঠিক আছে। তাই বাপজানের কাছে টাকা দিয়ে গেলে বাপজান খরচ করে ফেলবো। হেড স্যারের কাছে টাকা দিয়ে গেলে ভালো হয়। মিসির আলি বললেন, সবচেয়ে ভালো হয় তুমি যদি আমার সঙ্গে ঢাকায় যাও। আমি লেখাপড়া দেখিয়ে দিতে পারবো। যাবে? মাজেদ বলল, একজোড়া স্যান্ডেল কিনে দিলে যাব। শহর বন্দরে খালি পায়ে যাওয়া ঠিক না, এই জন্য স্যান্ডেল অবশ্যই কিনে দেব। এখন খেলতে যাব। চুল টানতে হবে না। আমি যে আপনার লোকে যাইতেছি মারে বলবো? অবশ্যই বলবে। মাকে বলবে, বাবাকেও বলবে। তাদের অনুমতি নিতে হবে না? মিসির আলি ডায়েরি পড়ায় মন দিলেন। ডায়েরি আজ দিনের মধ্যেই পড়ে শেষ করতে হবে। আগামীকাল ঢাকায় চলে যাবেন, হাতে সময় নেই। শ্রাবণ মাসের শেষের দিকে আমি আয়নাকে নিয়ে এলাম। সে আগ্রহ নিয়ে ঘর বাড়ি দেখল। বিশাল বারান্দা দেখে খুশি হলো। দুপুরে নিজে রান্না করলো, ডিম ভাজলো, ডাল রাঁধল। কাজের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রেখেছিলাম, 8-9 বছরের বয়স। নাম আঙ্গুর। তার চুল বেঁধে দিল। চুল বাঁধতে বাঁধতে অনেক গল্প করল। নাম আঙ্গুর। আঙ্গুর কখনো খেয়েছিস? না। আচ্ছা, তোকে খাওয়াবো। তোর স্যারকে বলবো নিয়ে আসতে। বারান্দায় টবে আঙ্গুরের চাষও করব। তুই গাছে নিয়মিত পানি দিবি, পারবি না? পারব। লেখাপড়া জানিস? না। লেখাপড়া শিখতে হবে, মূর্খ হয়ে থাকা যাবে না। তোর স্যারকে বলে তোকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আচ্ছা। গান জানিস? রূপবান পাল্লার গান জানি, গিয়ে শোনা। আঙুর মাথা নিচু করে গান ধরল, ও দাইমা দাইমা গো। আনন্দ আমার চোখে পানি এসে গেল। সুখী পরিবার শুরু হতে যাচ্ছে। আমি আত্মীয় পরিজন ছাড়া একজন মানুষ। সারা জীবন একা থেকেছি, আর একা থাকতে হবে না। সংসারে শিশু আসবে, সে হাসবে, খেলবে। আমি হাঁটু গেড়ে ঘোড়া হব, সে ঘোড়ায় পিঠে চড়বে। আয়না তাকে ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়াবে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিবে কিসে। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে।
বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিবে কিসে। সন্ধ্যাবেলায় পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। আয়না ঝিম মেরে গেল। কথা বললে তাকায়, জবাব দেয় না। আমি বললাম, তোমার কি শরীর খারাপ করেছে? সে না সূচক মাথা মারল। রাতে খাবার খেল না। আমি বললাম, শরীর খারাপ লাগলে শুয়ে পড়ো। আয়না বলল, আমি আলাদা শুব। আলাদা শোবে মানে? আয়না আঙুল উঁচিয়ে গেস্ট রুম দেখিয়ে বলল, ওই ঘরটায় শুব। কেন? আয়না আমার দিকে তাকিয়ে হাসলো, আর সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হলো সে আলাদা ঘুমাবে। এটাই তো স্বাভাবিক, সবার প্রাইভেসি আছে। একা ঘুমালে প্রাইভেসি রক্ষা হয়। স্বামীর সঙ্গে এক বিছানায় ঘুমানো হচ্ছে মধ্যযুগের বর্বরতার মতো। আধুনিক যুগের স্বামী স্ত্রী আলাদা আলাদা ঘরে বাস করবে। স্বামী তার নিজের মতো করে তার ঘর সাজাবে, স্ত্রী তার রুচি মতো ঘর সাজাবে। আমি বললাম, অবশ্যই তুমি আলাদা ঘুমাবে, সেটাই উচিত এবং শোভন। আয়না বলল, থ্যাংক ইউ। তখন আমি বুঝতে পারিনি যে আয়না আমার চিন্তা করার ক্ষমতা কন্ট্রোল করছে, তার ইচ্ছা মতো ভাবতে আমাকে বাধ্য করছে। আমি আলাদা ঘুমোতে গেলাম। ভালো ঘুম হলো। কড়া ঘুমের ওষুধ খেলে যেমন ঘুম হয় তেমন ঘুম। সকালবেলা আয়না স্বাভাবিক হয়ে গেল, হাসি খুশি। আঙুর মেয়েটাকে নিয়ে অনেকগুলি ফুলের টব কিনে বারান্দায় সাজালো। শতরঞ্জি কিনে আনলো, বারান্দায় বিছিয়ে আসনের মতো করল। আমাকে বলল, এটা হলো আমার আসন। যখন আমার মন খারাপ থাকবে তখন আসনে বসে থাকবো। আমি বললাম, ভালো তো। সন্ধ্যা হওয়ার পরপর আয়না বারান্দায় বসল। আমার মনে হলো এটাই তো স্বাভাবিক। এখন তার কাছে যাওয়া হবে খুবই অনুচিত। সবারই নিজের আলাদা কিছু সময় থাকা দরকার। সে বারান্দায় বসে নিজের মনে ভাবছে, ভাবুক না। আমি একা রাতের খাবার খেয়ে ঘুমোতে গেলাম। মরার মতো ঘুমালাম। ঘুম ভাঙল আয়না ডাকে। সে চা বানিয়ে নিচ্ছে। আয়না বলল, 10টা বাজে, এখনো ঘুমোচ্ছ? সকালে তোমার ক্লাস নাই? ক্লাস নিলাম। ছাত্র ভর্তি বিষয়ে প্রিন্সিপাল স্যার কিছু দায়িত্ব দিয়েছেন, তার পিছনে সময় দিলাম। ছাত্রদের হোস্টেলে 2 দল মারামারি হয়েছে। আমি হোস্টেলের অ্যাসিস্ট্যান্ট সুপার। 2 দলকে শান্ত করার প্রক্রিয়ায় বেশ সময় গেল। আমি নানান কর্মকাণ্ডে ব্যস্ত, কিন্তু মন পড়ে আছে বাসায়। সারাক্ষণ আয়নাকে নিয়ে ভাবছি। আমি যে তার হাতের পুতুল হয়ে গেছি এই বিষয়টা পরিষ্কার। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন, কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর, তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি, তার হাতেই পুতুলের সুতা। আমার সুতা আয়নার হাতে। সে আমাকে নিয়ে খেলছে, কিন্তু কেন? আমার জন্য তার কোনো ভালোবাসা কাজ করছে বলে মনে হচ্ছে না। সে আছে সম্পূর্ণ তার নিজের ভুবনে। মিসির আলী খাতা বন্ধ করলেন। তরিকুল ইসলাম মাছ নিয়ে ফিরেছেন। হাসি মুখে বললেন, আপনি বিরাট ভাগ্যবান মানুষ। আপনার কপালের কারণে এত বড় কই মাছ পেয়েছি। দেখেন, মাছ দেখেন, ছবি তুলে রাখার মতো মাছ। মিসির আলী চোখে মুখে আগ্রহ ফুটিয়ে মাছ দেখলেন। এই সাইজের কই কখনো দেখেছেন? না। পেটের আশে লাল চকচকে ভাব দেখেছেন? জি। এটা হলো রানী কইয়ের লক্ষণ। মিসির আলী বললেন, কই মাছের রাজারানী আছে নাকি? অবশ্যই আছে। আজ হলো কই দিবস। কই মাছের ভাজা খাবেন, মটরশুঁটি দিয়ে ঝোল খাবেন। আর একটা আইটেম হলো কই মাছের ভর্তা। কই মাছের ভর্তা হয়? তরিকুল ইসলাম আনন্দিত গলায় বললেন, আপনারা যারা শহরবাসী তাদের ধারণা শুধু টাকি মাছের ভর্তা হয়, কই মাছেরও ভর্তা হয়। কই ভর্তার পাশে অন্য ভর্তা দাঁড়াতেই পারবে না। আজকের প্রতিটা আইটেম আমি রান্না করব। আপনি রাখতেও পারেন। তরিকুল ইসলাম বললেন, ভালো কোনো মাছ পেয়ে গেলে অন্যের হাতে ছাড়তে ইচ্ছে করে না। রান্না শিখেছেন কোথায়? মার কাছে শিখেছি। মা রান্না করতেন, আমি পাশে বসে থাকতাম। আজ আমি রান্না করব, আপনি পাশে বসে থাকবেন। রান্না দেখার মধ্যেও আনন্দ আছে। মিসির আলী অবাক হয়ে লক্ষ্য করলেন, রান্না দেখে তিনি আনন্দ পাচ্ছেন। রান্না বিষয়টাতে যে এত ধরনের জটিলতা আছে তা তিনি আগে লক্ষ্য করেননি। আগুনের আঁচ বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে, পাতিলের উপর কখনো ঢাকনা দেওয়া হচ্ছে, কখনো বা সরিয়ে ফেলা হচ্ছে। তরিকুল ইসলাম বললেন, আজ খাওয়া শুরু হবে উচ্ছে ভাজি দিয়ে। ভয়ঙ্কর তিতা। তিতা দিয়ে শুরু করলে কি হয় জানেন? কি হয়?
প্রথমেই শরীরের সিস্টেমে ধাক্কা লাগে। শরীর সেই ধাক্কা খেয়ে অন্য খাবারগুলির জন্য তৈরি হয়। বাকি খাবারগুলি তখন অসাধারণ হয়। রান্না চলছে আর চলছে তরিকুল ইসলাম সাহেবের মুখ। তিনি কথার রেলগাড়ি চালিয়েছেন। সব কথাই খাদ্য সম্পর্কিত। মিসির আলি সাহেব, রিটা মাছ খেয়েছেন? খেয়েছি মনে হয়, নামে মনে করতে পারছি না। রিটা এমন মাছ যে একবার খেলে ভুলবেন না। রিটা সম্পর্কে কবিতাই আছে, রিঠা হারে গোশতে মিঠা। মিসির আলি বললেন, একবার খেয়ে দেখতে হয়। তরিকুল ইসলাম বললেন, ঢাকা শহরে এই মাছ পাবেন ঠিকই, সবই মরা, বরফ দেওয়া। রিঠা মাছ জীবন্ত অবস্থায় কিনতে হয়। কাটার 10 মিনিটের মাথায় রান্না করতে হয়। 10 মিনিট পরে রান্না করবেন, মাছ লাগবে বালির মতো। তাই নাকি? অবশ্যই। মহাশোল খেয়েছেন? আমরা বলি মাশুল, পাহাড়ি নদীর মাছ, অনেকটা রুই মাছের মতো, তবে মুখটা রুই মাছের চেয়েও লম্বা। হঠাৎ হঠাৎ পাওয়া যায়। মাশুল মাছ দিয়ে কোনো ছড়া কি আছে? অবশ্যই আছে। মাশুল মাছ আইছে, জমি বেচ্চা খাইছে। এই মাছ রান্না হলে শ্বশুর জামাইকে না দিয়ে নিজে খায়। খাওয়া দাওয়া মিসির আলীর কাছে কখনোই গুরুত্বপূর্ণ ছিল না। তরিকুল ইসলামের পাল্লায় পড়ে তাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। কই মাছ তিনি বেশ আরাম করেই খেলেন। দিনের বেলা ঘুমানোর অভ্যাসও ছিল না। আজ খাওয়া দাওয়ার পর লেপ গায়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল সন্ধ্যায়। চোখ মিলিয়ে দেখেন চায়ের কাপ হাতে আয়না দাঁড়িয়ে আছে। আয়না বলল, এই নিয়ে আপনার কাছে 3 বার এসেছি। আপনি ঘুমোচ্ছিলেন দেখে জাগাইনি। বিছানায় বসে চা খাবেন না বারান্দায় বসবেন? মিসির আলী বললেন, বিছানাতেই বসি। তুমিও চেয়ার টেনে বসো। আমার ধারণা তুমি কিছু বলতে চাও। সেটা কি? হিপনোটিক সাজেশনের বিষয়টা জানতে চাই। এত সহজে একজনকে ঘুম পাড়ানো যায় আমি জানতাম না। মিসির আলী বললেন, মানুষের ব্রেইন অদ্ভুত কোনো কারণে এমনভাবে তৈরি যে অন্যের কথায় প্রবলভাবে প্রভাবিত হয়। কারো সামনে চোখ বন্ধ করা মানে তার আয়ত্তে চলে যাওয়া। কেন এরকম? মিসির আলী বললেন, আমি পুরোপুরি জানি না, তবে এর ডিপ রুটেড কারণ থাকতে পারে। শুরুতে মানব গোষ্ঠী ভয়ঙ্কর বিপদে থাকত। তাদেরকে দলপতির সব কথা শুনতে হতো। দলপতির নির্দেশ না মানার অর্থ হচ্ছে মৃত্যু। বিশেষ করে রাতে, যখন চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমাদের জিন সেইভাবেই তৈরি। আমরা অতি সুসভ্য প্রাণী, কিন্তু আমাদের একটা অংশ প্রাচীন পৃথিবীর। আয়না বলল, আপনি যখন কাউকে সাজেশন দিচ্ছেন তখন সে আপনাকে লিডার মানছে। যা করতে বলছেন তাই সে করছে। অনেকটা সেরকম। আমাকে হিপনোটাইজ করতে পারবেন? চেষ্টা করে দেখতে পারি। আমি কি আপনাকে হিপনোটাইজ করতে পারব? আপনি যেভাবে করেছেন সেভাবে? মিসির আলী বললেন, পারবে, কারণ আমি তোমাকে সাহায্য করব। প্রাণপণে নিজেকে আড়াল রাখার চেষ্টা করব না। তাছাড়া প্রকৃতি প্রদত্ত এই ক্ষমতা তোমার ভালোভাবেই আছে। তোমার স্বামীকে তুমি তোমার ছবি আয়নায় দেখিয়েছ, হিপনোটাইজ করেই তো দেখিয়েছ। কেন বলছেন? প্রথমে তুমি তোমার স্বামীকে টেলিফোন করলে। অনেকদিন তোমার সঙ্গে তার যোগাযোগ নেই। সে তোমার কণ্ঠস্বর শুনেই মন্ত্রমুগ্ধ। তখন তাকে বললে আয়না দেখতে। সে সাজেশন পেয়ে গেল। তার প্রবল তৃষ্ণা হলো আয়নায় তোমাকে দেখার। দেখতে পেল। আয়নায় মানুষ নিজের ছবি দেখে, কিন্তু সে নিজের ছবি দেখেনি। এর অর্থ একটাই, আয়নার পুরো ব্যাপারটাই তার কল্পনা। আয়না বলল, স্যার, আরেক কাপ চা কি আপনাকে দেব? মিসির আলী বললেন, আর চা খাবো না। আয়না বলল, আগামীকাল চলে যাচ্ছেন? হ্যাঁ। আয়না মাথা নিচু করে হাসল। মিসির আলী বললেন, হাসছো কেন? আয়না বলল, আগামীকাল আপনি যেতে পারবেন না। কেন যেতে পারবো না? আয়না বলল, ঘুম ভাঙার পর আপনার মনে হবে কি দরকার ঢাকায় যাওয়ার। আরো কয়েকটা দিন থাকি। ঢাকায় আমার তেমন জরুরি কাজও তো নেই। এখানে 2 দিন থাকবেন বলে এসেছিলেন। স্যার, 7 দিন পার হয়েছে। এতদিন পার হয়েছে আপনি নিজেও কিন্তু জানেন না। মিসির আলী অবাক হয়ে বললেন, 7 দিন পার হয়েছে? কি বলো তুমি? আয়না বলল, জি স্যার, 7 দিন। আমি আপনাকে আটকে রেখেছি। আমি যখন আপনাকে যেতে দেব তখন যেতে পারবেন, তার আগে না। মিসির আলী বললেন, তোমার ধারণা তোমার অনেক ক্ষমতা, তাই না? আয়না শান্ত গলায় বলল, স্যার, আমার অনেক ক্ষমতা। আমি নিজে না বললেও আমার বিষয়ে আপনি কিছুই জানতে পারবেন না। আপনার ছাত্র কিচ্ছু বুঝতে পারেনি।
আপনি শুধু শুধুই তার খাতা পড়ছেন। পড়া বন্ধ করতে বলছো? না। আমাকে যেতে দিচ্ছ না কেন? আয়না বলল, মনে হয় আমি আপনার প্রেমে পড়েছি। হতভম্ব মিসির আলী বললেন, কি বলছো তুমি? আয়না বলল, প্রেমে পড়া অতি তুচ্ছ এবং হাস্যকর একটা জৈবিক বিষয়। এখানে আধ্যাত্মিকতার কিছু নেই। আমি আপনার ছাত্রের স্ত্রী নই। আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার প্রেমে পড়তে সমস্যা কি? আমি আপনার সঙ্গে ঢাকায় যাব। মাঝে দেখা যাবে কেন? মিসির আলী তাকিয়ে আছে, বুক ধরফর করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কি বলছে এই মেয়ে? আয়না বলল, স্যার, আপনি এত নার্ভাস হয়ে গেছেন কেন? আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি। আপনি লজিক বুঝেন, কত কিছু বুঝেন, ঠাট্টা বুঝেন না? আশ্চর্য তো। বিড়ালের ম্যামেও শব্দ আসছে। মিসির আলী বারান্দায় এসে অদ্ভুত এক দৃশ্য দেখলেন। মাজেদের কুলে মিশমিশে কালো এক বিড়াল। হেডমাস্টার সাহেব বিড়ালটার পা চেপে ধরেছেন। বিড়াল উদ্ধার পাবার প্রাণপণ চেষ্টা করছেন, মাঝে মাঝে কামড়াতেও যাচ্ছেন। মিসির আলী বললেন, কি ব্যাপার? তরিকুল ইসলাম বললেন, গলায় কই মাছের কাঁটা ফুটছে। কই মাছের কাঁটা বড়শির মতো, একবার ফুটলে সারম নেই। এ কারণে বিড়ালের পা ধরে বসে আছি। বিড়ালের পা ধরলে গলার কাঁটা যাবে? তরিকুল ইসলাম বললেন, অবশ্যই যাবে। গলার কাঁটা দূর করার এটাই হচ্ছে একমাত্র ওষুধ। প্রতিটি পা একবার করে ধরতে হয়। 3টা পা ধরেছি, একটা বাকি আছে। ওইটা ধরা মাত্র কাঁটা চলে যাবে। তরিকুল ইসলাম 4র্থ পা ধরলেন। বিড়াল তাকে কামড়াতে গেল। তিনি পা ছেড়ে দিয়ে বললেন, কাঁটা নাই, বিদায়। মিসির আলী ছাত্রের ডায়েরি নিয়ে বসেছেন। অল্প কিছু পাতা বাকি। এই পাতাগুলি হঠাৎ হঠাৎ কিছু অসংলগ্ন বাক্য ঢুকে পড়েছে, যেমন তারকা চিহ্ন দিয়ে লেখা, পাচ্ছি না কেন, রুলার রুলার, লবণ নাই। 5টা পুরো পাতা আছে উল্টা করে লেখা, শুধুমাত্র আয়নার সামনে ধরলে পড়া যায়। ডিসলেক্সিয়া নামক ব্যাধির রোগীরা এইভাবে লেখে। তার কি ডিসলেক্সিয়া আছে? মিসির আলী উল্টো করে লেখা অংশটা আগে পড়লেন। তার আয়নার প্রয়োজন হল না, পড়তে কিছু সময় লাগলো। তার ছাত্র ফারুক লিখেছে, এই অংশে আমি কিছু অদ্ভুত কথা লিখব। কথাগুলি সাধারণ ব্যাখ্যার বাইরে। সরকারি ছুটির দিন, আমি কলেজে যাইনি। কান্নার শব্দ শুনে উঠে গেলাম। আঙুর কাঁদছে। আমার কাজের মেয়ে আঙুর খুব ভয় পেয়েছে। সে বসার ঘরে পর্দার আড়ালে লুকিয়ে কাঁদছিল। আমি তাকে পর্দার আড়াল থেকে বের করলাম। বললাম, কি হয়েছে? সে বলল, ভয় পাইছি। কখন ভয় পেয়েছিস? সকালে। দিন দুপুরে কিসের ভয়? কি দেখে ভয় পেয়েছিস? মেয়েটা কিছুই বলে না, শুধু কাঁদে আর এদিক ওদিক তাকায়, বড় বড় করে নিঃশ্বাস নেয়। কাঁদতে কাঁদতে তার হেঁচকির মতো উঠে গেল। হিস্টেরিয়াগ্রস্ত অবস্থা। মেয়েটির একটি কথা, সে এই বাড়িতে থাকবে না, এক্ষুনি চলে যাবে। তার ভয় পাওয়ার বিষয় নিয়ে যে আয়নার সঙ্গে আলাপ করব, সে উপায় নেই। আয়নার নতুন অভ্যাস হয়েছে নদীর পাড়ে যাওয়া। সে নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আমাদের কলেজের পাশেই নদী, নাম বড়গান। আয়না খুঁজে খুঁজে নদীর পাড়ে একটা ছাতিম গাছ বের করেছে। সে গাছের গুড়িতে বসে থাকে। তাকে নিয়ে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে কানাঘুষা আছে, যেমন তার মাথা ঠিক নাই। সে নিজে নিজে হাত নেড়ে নেড়ে কথা বলে, হাসে। আমি আঙুরকে শান্ত করার জন্য অনেক চেষ্টা করলাম, লাভ হল না। আমি বললাম, আয়না ফিরুক, তারপর তোকে আমি তোর বাড়িতে দিয়ে আসবো। আঙুর তাতেও রাজি না। তাকে এখনই দিয়ে আসতে হবে। সে আর এক মুহূর্তের জন্য এখানে থাকবে না, থাকলে নাকি সে মরে যাবে। বাধ্য হয়েই আমি তাকে নিয়ে রওনা হলাম। তার বাবা মা শহরের এক বস্তিতে থাকে। রিকশায় যেতে 15 মিনিট লাগে। রিকশায় উঠে আঙুর স্বাভাবিক হয়ে গেল। আমাকে ভয় পাওয়ার ঘটনা নিচু গলায় বলল। সে ঘর ঝাড় দিচ্ছিল। তার আপামনি আয়নার সামনে বসে চুল আছড়াচ্ছিল। হঠাৎ সে দেখে আপামনির হাতে চিরুনি পড়ে গেছে, আর আপামনি আয়নাটার ভিতরে ঢুকে গেছে। আমি তার কথার কোনো গুরুত্ব দিলাম না। কি দেখতে কি দেখেছে? মানুষ আয়নার ভিতরে ঢুকে যাবে কিভাবে? সে যদি বলতো আপামনি হঠাৎ শূন্যে মিলিয়ে গেছে, তাও একটা কথা হতো। উপন্যাসের এই অংশটি আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বটি শোনার জন্য আমন্ত্রণ রইল। আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আপনারা যদি উপন্যাসের পাশাপাশি ছোট গল্পে আগ্রহী হন, তাহলে আমাদের মূল চ্যানেল কুপির আলো সাবস্ক্রাইব করতে পারেন।
কবির আলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।